আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দোজ হু আর নিউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি। জান পাখিরা, এখন আমি ঢাকাতেই আছি। বৃষ্টি হচ্ছে, ট্রেনের টিকিটও পাচ্ছি না। বাস দিয়ে যাব না ট্রেন দিয়ে যাব, দোটানায় আছি। তো আজকে বৃহস্পতিবার, রাস্তায় অনেক ভিড়, সে কারণে আজকে আমি গেলাম না। জান পাখির একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি যখন পার্ট বাই পার্ট স্ক্রিন রেকর্ড করেছি তখন একটা পার্ট পুরোটাই মিউট হয়ে গেছে, আর আমি ইউটিউব থেকে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। তো এখন আমি তোমাদেরকে বলে দেই ওই পার্টটার মধ্যে কি কি হয়। জঙ্কুক দেখে অনেক হার্ড ভাবে রোমান্টিক টর্চার করে। তে কান্না করছিল, জঙ্কুকের ভালো লাগছিল না। তাকে বারবার রিজেক্ট করছিল দেখে জঙ্কুক বিরক্ত হয়ে যায় তের উপর। রেগে গিয়ে থেকে অনেক রেস্ট্রিকশন দেয়, যেমন প্রতিদিন অফিসে যাওয়ার সময় তার সমস্ত প্রয়োজনীয় কাজ তের করতে হবে, তের টাই বেঁধে দিতে হবে, নিজের হাতে খাইয়ে দিতে হবে, মর্নিং কিস দিতে হবে, অফিসে যাওয়ার সময় কিস করতে হবে, অফিস থেকে আসার সময় জড়িয়ে ধরে কিস করতে হবে, এমন অনেক রেস্ট্রিকশন দেয়। জঙ্কুকের হুমকি থুমকিতে তে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। তে পালাতে চায় জঙ্কুকের কাছ থেকে, কিন্তু কোথায় পালাবে? জঙ্কুক অফিস যাওয়ার পর তে রুমে বসে কান্না করছিল, এই সমস্ত কিছুই ভাবছিল। অন্যদিকে 6 মাস পর তের প্রেমিক ইউনো দেশে ফিরে আসে, আর এসে জানতে পারে তের বিয়ে হয়ে গেছে একদিন আগে। তারপরেও ইউনো তের খোঁজ নেয় এবং খোঁজ খবর নিয়ে জানতে পারে তে 3 বার বাড়ি থেকে পালিয়েছে। কিছুতেই বিয়েতে রাজি ছিল না, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ইউনো তার ছোট বোনের মাধ্যমে তের ফোন নাম্বার সংগ্রহ করে থেকে ফোন দেয়। সেই মুহূর্তে জঙ্কুক অফিসে ছিল। আননোন নাম্বার দেখে তে প্রথমে রিসিভ করতে চাচ্ছিল না, তার মন ভালো না। এসে বসে বসে কাঁদছিল আর ভাবছিল কিভাবে জঙ্কুকের পাল্লা থেকে মুক্তি পাবে। বারবার আননোন নাম্বার থেকে কল আসার কারণে তে ফোনটা রিসিভ করে, আর ইউনোর কণ্ঠ শোনা মাত্রই প্রচুর পরিমাণে খুশি হয়ে যায় আর কান্না করে দেয়। ইউনো থেকে বলে তার বিয়ের কথা সে জানে এবং তার কোনো আপত্তি নাই, শুধু একটা বারতে তার কাছে ফিরে গেলেই চলবে। শুধু একটা রিকোয়েস্ট করেছে ইউনো, যা হয়েছে হয়েছে, এখন যেন জঙ্কুক তাকে স্পর্শ না করে, এই দিকে লক্ষ্য রাখতে। তে প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়, তবে বাড়ি থেকে কিভাবে বের হবে সেই চিন্তায় পড়ে যায়। তবে এই ব্যাপারে বেশি ভাবতে হয় নাই তেকে। আই ফোন করে জঙ্কুককে ইনভাইট করেছে। বিয়ের 2 দিন পর নাকি শ্বশুর বাড়িতে যেতে হয়, এটা নাকি নিয়ম। তবে প্রথমে জঙ্কুক রাজি হয়নি, কোনো নিয়মিত পালন করেনি, এটা না পালন করলেও চলবে। তবে আয়ু খুব রিকোয়েস্ট করে। তারপর জঙ্কুক ভাবে একটাবার থেকে নিয়ে বাইরে যাওয়া উচিত, সবাইকে দেখানো উচিত। বিয়েতে যে পরিমাণ রেপুটেশন ডাউন হয়েছে সেটা ঠিক করার জন্য হলেও যাওয়া উচিত। জঙ্কুক অফিস থেকে ফিরে যখন থেকে এটা জানাইতে প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। খুশিতে জঙ্কুককে আর রাগাতে চায় না তে, তাই জঙ্কুক থেকে যে সমস্ত রেস্ট্রিকশন দিয়েছিল সব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। গাইস, এই পার্টটার মধ্যে এরকম কিছুই ছিল, ডাবিং আকারে ছিল। পার্টটা মিউট হয়ে গেছে, আমি তো পার্টটা দেখি নাই, তাই আমি শর্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। বাকিটা তোমরা সামনের গল্প দেখে বুঝে নিও। সফট কিস করে গুড মর্নিং উইশ করতে এসেছিল। সে তো পালিয়ে যেতে চায় তার প্রেমিক ইউনোর সাথে, তাই তো লাস্ট বারের মতো জঙ্কুকের আবদারটা পূরণ করতে চেয়েছিল। সে চেয়েছিল জঙ্কুককে খুশি করতে, যাতে করে জঙ্কুক তাকে নিয়ে তার বাবার বাড়িতে যায় আর সে পালাতে পারে। কিন্তু এটা কি হলো? জঙ্কুক তো তাকে কিস করেই যাচ্ছে, তাকে তো কিছুতেই ছাড়ছে না। তে তাড়াতাড়ি করে জঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। জঙ্কুক তো কিছুতেই এই মুহূর্তে তেকে ছাড়তে পারবে না। এই মুহূর্তে তেকে তার চাই, গভীর ভাবে চাই, খুব কাছে চাই। কারণ জঙ্কুকের মধ্যকার নীরব থাকা, শান্ত থাকা, ঘুমিয়ে থাকা টাইগারটা সজাগ হয়ে গেছে। এখন কিছুতেই সে তার শিকার ছাড়বেই না। কি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। সকাল সকাল কি শুরু করে দিয়েছেন? চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না তুমি। সকাল আর বিকাল আছে নাকি? আমার যখন ইচ্ছা হবে আমি তখন আদর করবো তোমাকে। দেখুন দেখুন, এখন না প্লিজ। আমরা তো আমাদের বাড়িতে যাবো, তাই না? তো এখন কেন? প্লিজ ছাড়ুন আমাকে। জঙ্কুকের গলায় মুখ ডুবিয়ে দিয়ে একের পর এক কিস করে যাচ্ছে আর সফট সফট বাইট করছে। ওই অবস্থাতেই জঙ্কুক থেকে বলে, আমার এখনই তোমাকে চাই, এখনই চাই। কথাটি বলতে বলতে জঙ্কুকের কোমরে হাত দিয়ে শাড়ির সবগুলো কুচি খুলে ফেলে, পুরো শাড়িটা খুলে ফেলে দেয়। তারপর তার গালের মধ্যে একটা কিস করে গালের সাথে ঠোঁট মিশিয়ে বলে, আমার পছন্দের রঙে মোড়ানো আমার প্রিয় মানুষটাকে সকাল সকাল দেখতে অসাধারণ লেগেছে। জান, যখন আমাকে তোমার খুব প্রয়োজন পড়বে, যখন তুমি আমার জন্য অনেক উত্তপ্ত হয়ে যাবে, আমাকে সিডিউস করার জন্য কালো রঙের শাড়ি পরবে, আমি তখন বুঝে নেব যে আমার বউয়ের গভীর ভাবে আমার আদর চাই। ঠিক আছে? কথাটি বলে জঙ্কুকের গালে আরেকটা কিস করে। এর তো চোখের কোণায় পানি চলে এসেছে। সে এটা কি করলো? সে তো একটু খাতির করতে চেয়েছিল, যাতে করে মুক্তি পায়, জঙ্কুকের হাত থেকে বাঁচতে পারে। আর ওইখানে সে নিজেকে আরো গভীর ভাবে জঙ্কুকের কাছে বন্দী করে দিল। জঙ্কুক থেকে বিছানায় শুয়ে দিয়ে নিজেকে আনড্রেস করতে স্টার্ট করে। তে তো কান্না করে দিচ্ছে, তো চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কি করবে সে? কিভাবে আটকাবে এখন জঙ্কুককে? এই মুহূর্তে জঙ্কুককে আটকানোর মতো তার কাছে কোনো টেকনিক নাই। তে তো ভাবনার জগতে হারিয়ে গেছে, আর জঙ্কুক তেকে আদর করার
করা স্টার্ট করে দিয়েছে। জঙ্কুকের স্পর্শ পেয়ে একটি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। সে কিছুতেই তার সাথে আজ এটা করতেই দিবে না। ইউনো বারবার বলেছে যেন সে জঙ্কুকের কাছে না যায়, জঙ্কুক যেন তাকে টাচ না করে। ইউনোর বলা কথাটা মনে করার সঙ্গে সঙ্গেই এই জঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করে, কিন্তু কিছুতেই জঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। জঙ্কুক তো গভীরভাবে তাকে আদর করছে, আর হাত পা ছোড়াছুড়ির অভ্যাসটা জঙ্কুকের হয়ে গেছে, কারণ এখন পর্যন্ত একবারও লাভ মেকিং এর সময় তে শান্ত হয়ে থাকে নাই। এইভাবে নড়াচড়া করেছে, জঙ্কুকে ডিস্টার্ব করেছে, তাই তো জঙ্কুকের অভ্যাস হয়ে গেছে। তে বুঝতে পারলো এইভাবে ছোড়াছুড়ি করে লাভ নাই, এর থেকে বেশি কিছু করতে হবে। তে তো প্রচুর পরিমাণে রাগ উঠে তে 7-5 না ভেবে জঙ্কুকের গালে একটা চড় দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জঙ্কুক তের চোখের দিকে তাকায়। তের চোখ দিয়ে তো পানি পড়ছে, কিন্তু জঙ্কুক আশ্চর্য হয়ে তের মুখের দিকে তাকিয়ে আছে। তে তো জঙ্কুকের চোখ দেখেই ভয় পেয়ে গেছে। সে এটা কি করলো, ভেতরে ভেতরে কাঁপতে স্টার্ট করে দিয়েছে। জঙ্কুক কিছু সময় তের মুখের দিকে তাকিয়ে থেকে, আমি তো তোকে আদর করছিলাম, আমি তো তোকে একটু ভালোবাসতে চেয়েছিলাম, তাছাড়া এটা তো প্রথমবার না যে তোর কোনো প্রবলেম হবে, তাহলে তোর এত আপত্তি কিসের? তে কেঁপে উঠেছে জঙ্কুকের ধমক শুনে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। জঙ্কুক 2 হাত দিয়ে তের চোখ মুছিয়ে দিয়ে তেকে শান্ত গলায় বলে, আজকে যেটা করলা সেটা প্রথম, তাই আজকের মতো ক্ষমা করে দিলাম। এই ঘটনা যেন আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। আমি তোমার হাজবেন্ডকে সম্মান দিতে শেখাও, আর আমার যখন রোমান্টিক মুড অন থাকবে তখন তোমার পক্ষ থেকে কোনো প্রকার রিজেকশন কিংবা বিরক্তিকর কাজ আমি পছন্দ করব না। সো আমি যেটা করব আমাকে সেটা করতে দিবে। কিন্তু কিন্তু এখন না প্লিজ, এখন না। কথাটি শোনার সঙ্গে সঙ্গে জঙ্কুকের গলাটা চেপে ধরে। তোকে মাত্র আমি কি বলেছি? তোর কানে আমার কথা যায় না কেন? তে কথাটি শেষ করে জঙ্কুকের গলা থেকে হাতটা সরিয়ে তের গালে একটা লাভ বাইট বসিয়ে দেয়। এত জোরে লাভ বাইট করে যে লাভ মার্ক হয়ে যায়। তারপর তের কানের কাছে মুখ নিয়ে বলে, প্লিজ জান, বোঝার চেষ্টা করো, আমি এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতেই পারছি না। বাড়িতে যেতে চাও তো এত দেরি কেন করাচ্ছ? তুমি দেরি করালেই দেরি হবে, তুমি তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি চলে যাবে। এর চোখ বন্ধ করে জঙ্কুকের প্রত্যেকটা কথা শুনছিল। সে আর নড়ছিল না। কিভাবে নড়বে? তার তো কোনো সাহসই নাই। জঙ্কুক তার ইচ্ছা মতো তের সাথে লাভ মেকিং করে আর ইচ্ছা মতো বাইট করে। এইরকম বাইট এর আগে কখনোই করে নাই। প্রত্যেকটা লাভ বাইটের মধ্যে লাভ মার্ক করে দিয়েছিল জঙ্কুক। লাভ মেকিং শেষ করে জঙ্কুক চলে যায় ওয়াশরুমে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে থেকে বলে, জান পাখি ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি গোসল করে তৈরি হও, আজকে শ্বশুর বাড়িতে যাবো জীবনের প্রথম, তাড়াতাড়ি করো, দেরি করো না কিন্তু। কথাটি বলে জঙ্কুক ঘর থেকে বের হয়ে চলে যায়, আর তের বিছানা থেকে উঠে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার শেষ করে বের হয়ে আসে ওয়াশরুম থেকে। মাথার চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই তে তো 180 ভোল্টের একটা শট খায়। তার গলা, ঘাড়, গালের কি অবস্থা! এই চেহারা নিয়ে কিভাবে যাবে বাপের বাড়ি? এই চেহারা নিয়ে কিভাবে যাবে ইউনোর কাছে? কি করে লুকাবে সে এই লাভ বাইটের চিহ্নগুলো? পিচ্ছি বাচ্চারা দেখলেও তো বুঝতে পারবে, আর সেখানে যদি ইউনো দেখে, এই দাগগুলো দেখলে ইউনো কি রকম ভাবে রিয়েক্ট করবে। এমনিতেই ফোনে বারবার বলে দিয়েছে আর যেন জঙ্কুকে তার কাছে না আসতে দেয়। তারপরে যখন জোর করে তাকে এই অবস্থা করেই ছাড়লো, কিন্তু এর আগে তো এরকম ভাবে দাগ কখনো করে নাই। তাহলে জঙ্কুক আজ কেন তার পুরো ফেসটা, পুরো গলাটা এভাবে নষ্ট করে দিল? তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছিল আর চোখ দিয়ে অঝরে পানি ফেলছিল। কি করবে ভাবছিল, হঠাৎ করে ডোর ওপেন হয়ে যায়। জঙ্কুক ঘরে ঢুকে এর দিকে এগিয়ে আসতে আসতে বলে, কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি তৈরি হও। আমি কোথাও যাব না। জঙ্কুক তো কাবার্ড থেকে নিজের জন্য স্যুট বের করতে যাচ্ছিল। তের কথা শুনে পেছনে ঘুরে তাকায়। কি কি বললা তুমি? বলেছি কোথাও যাব না। কেন যাবি না? কিভাবে যাব? কি করেছেন আপনি এগুলো? কি করেছি আমি? এগুলো কি করেছেন আপনি? পুরোপুরি আমাকে মার্ক করে ফেলেছেন। জঙ্কুক তের দিকে এগিয়ে আসতে আসতে অ্যাংরি টোনে বলে, আহা, মার্ক করে দিই নাই তো তোকে। তোকে আমি আমার নামের সিল মেরে দিয়েছি। তোকে নিয়ে প্রথমবার ঘর থেকে বের হচ্ছি তো তাই ইচ্ছা করে করেছি, যেন তোর দিকে তাকালেই মানুষ বুঝতে পারে তুই শুধু এই জীবন জঙ্কুকের। তাই তো ইচ্ছা করে তোকে সিল মেরে দিয়েছি। আপনার কি একটু লজ্জা করলো না? এই অবস্থাতে আমি কিভাবে যাব? তো এত লজ্জা শরমের কি আছে? যাবো তো শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়িও দেখবে আমি আমার বউকে, মানে তাদের মেয়েকে কতটা আদর করে ভালোবাসি। আপনি আসলে একটা সাইকো, একটা পাগল আপনি। কথাটি শোনা মাত্রই জঙ্কুক এগিয়ে এসে তার চুলের মধ্যে হাত দিয়ে চোখটা শক্ত করে চেপে ধরে বলে, হ্যাঁ ঠিক বলেছিস তুই, আমি সাইকো, আমি পাগল, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি তোর হাজবেন্ড, আর আমার সাথে এইরকম ব্যবহার আমি মোটেও মেনে নেব না। কিন্তু তুই কি চাস? একটু আগে যে এত মার্ক করলাম, এত দাগ দিলাম, এত সিল মারলাম, এটা কম পড়েছে? আরো যাচ্ছিস? না চাই না, লাগবে না, প্লিজ আমার চুল ছেড়ে দিন। কথাটি শোনা মাত্র জঙ্কুক তের চুল ছেড়ে দেয়। তের হাত থেকে টাওয়াল নিয়ে নিজের হাতে তের চুল মুছতে মুছতে বলে, জান পাখি, আমি তোমার চুল শুকানোর জন্য কত কিছু ব্যবস্থা করেছি, আর তুমি সব সময় ভেজা চুলে কেন থাকো বলো তো? তুমি অসুস্থ হয়ে গেলে আমাকে কে হ্যান্ডেল করবে জান পাখি? আর কখনো এরকম করবে না কিন্তু। গোসল করে সবার আগে তুমি চুলগুলো শুকাবা। তুই তো হা হয়ে দাঁড়িয়ে আছে। এটা কেমন লোক? আসলেই পাগল। কখনো ভালো ব্যবহার, কখনো খারাপ ব্যবহার, কখনো গায়ে হাত দিচ্ছে, আবার কখনো আদর করে যত্ন করছে। লক্ষ্মী বউ আমার, তাড়াতাড়ি করে সুন্দর করে সেজে তৈরি হও। তবে জান পাখি, কালো রঙের শাড়ি কিন্তু তুমি শুধুমাত্র আমার সামনে পরবে।
জঙ্কুকের সাথে আর পেরে উঠলো না তে, বাধ্য হলো তৈরি হওয়ার জন্য বাবার বাড়িতে যাবে। বিয়ের পরে এই প্রথমবার সে তার বাবার বাড়িতে যাবে। আর তার থেকে বড় কথা, বিয়ের পর যে এই রুমে এসে ঢুকেছিল, আজ প্রথমবার সে এই রুম থেকে বের হবে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্কুক সিগারেটের ধোঁয়া ছাড়ছে। হঠাৎ করে রুমের মধ্যে থেকে তের কণ্ঠ ভেসে আসে। শুনছেন, আমি তৈরি। হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে জঙ্কুক রুমের মধ্যে প্রবেশ করলো। তের সামনে দাঁড়িয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করছে জঙ্কুক তেকে। এক মুহূর্তের জন্য যেন থমকে গেল জঙ্কুক। অপলক দৃষ্টিতে তের পা থেকে মাথা পর্যন্ত বারবার দেখছে জঙ্কুক। জঙ্কুককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গেল তে। সে কি কিছু ভুল করে ফেলেছে? তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত নিজের শরীর নিজে বারবার পর্যবেক্ষণ করছে। পেছন দিকে তাকিয়ে কোমর দেখছে, পিঠ দেখছে, শাড়ির ফাঁক দিয়ে কোথাও কি তার শরীর দেখা যাচ্ছে নাকি সেটাও চেক করছে। জঙ্কুক তের এইরকম কাণ্ড দেখে কিছুটা অবাক হলো। মনে মনে একটু হাসলো জঙ্কুক। তার বউ তাকে বাঘের মতো ভয় পায়, এটা ভাবতেই যেন জঙ্কুকের খুব ভালো লাগছিল। জঙ্কুক সব সময় চাইতো তার অর্ধাঙ্গিনী রূপে মিষ্টি পরীর মতো শান্ত স্বভাবের একটা মেয়ে, যে তাকে প্রচুর পরিমাণে ভয় পাবে, তার প্রত্যেকটা কথাই শুনবে, সে বসতে বললে বসবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, যাকে দেখলেই আদর আদর লাগবে, যার চোখের দিকে একবার তাকালে প্রচুর পরিমাণে হট হয়ে যাবে জঙ্কুক, যার একটা স্পর্শতে সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে জঙ্কুকের, যার একটু ভালোবাসা জঙ্কুককে প্রচুর পরিমাণে সুখ আর শান্তিতে ভরিয়ে দেবে। কিন্তু তে সে জঙ্কুকের চিন্তা ভাবনার মতো কতটুকু মিলে? জঙ্কুক যে রকম ওয়াইফ আশা করেছিল, তের মধ্যে কি সেই গুণ আছে? তের দিকে নিখুঁত ভাবে তাকিয়ে মনে মনে ভাবছে জঙ্কুক কথাগুলো। জঙ্কুক নিজের প্রশ্নে নিজেই উত্তর দিল, কি আছে, কতটুকু আছে সেটা ভাবার সময় শেষ। তে আমার ওয়াইফ, আমার অর্ধাঙ্গিনী, আমি ওর অস্তিত্বে মিশে গেছি, ও আমার অস্তিত্বে মিশে গেছে। ও শুধু আমার, কুকুর বিড়ালকেও পুষলে পোষ মানে, আর আমি আমার ওয়াইফকে পোষ মানাতে পারবো না? আমি প্রতিনিয়ত আমার অস্তিত্ব ওর মাঝে স্থাপন করব, যেটা বারবার ওকে জানান দেবে ও কার, ও কাকে ডিজার্ভ করে। জঙ্কুক একটা ট্রাভেল স্মাইল দেয়, তারপর এক পা করে এগিয়ে যেতে থাকে তের দিকে। তের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, জান, অল্প বয়সে বিধবা হওয়ার ইচ্ছা আছে তোমার? হঠাৎ করে হাতের মধ্যে টান পড়ায় তে এমনিতেই ভয় পেয়ে গেছে, তার উপর আবার জঙ্কুকের এই সমস্ত কথা। তোমার রূপের আগুনে আমি ঝলসে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? জঙ্কুকের মুখ থেকে এই ধরনের কথাতে আশাই করে নাই। জঙ্কুক আবার বলে, একটা কথা মনে রাখবে জান, তোমার এই রূপে ঝলসে পুড়ে মরার অধিকার শুধুমাত্র আমার আছে। খবরদার এই রূপে অন্যকে পড়াতে যেও না। যদি এইরকমটা কেউ করতে আসে তাহলে তার অস্তিত্ব বিলীন করে দেব আমি। কথাটি বলতে বলতে জঙ্কুকের হাতটা শক্ত করে মোচড় দেয়। আও, কি করছেন? হাত ছাড়ুন না, আমি ব্যথা পাচ্ছি তো। জঙ্কুক সঙ্গে সঙ্গে হাত মোচড় দেওয়া বন্ধ করে আলতো ভাবে দু হাতের মাঝখানে তের হাতটা এনে হালকা করে একটা কিস করে, তারপর তেকে বলে, সরি জান, আমি ইচ্ছা করে দিতে চাইনি, ভুলে হয়ে গেছে। জঙ্কুক তেকে টেনে এনে নিজের বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কয়েক সেকেন্ড ওভাবে থাকার পর জঙ্কুক তার মুখটা নিয়ে যায় তের গলায়। তের শরীরের গন্ধ নেওয়ার পর তের গলায় একটা লাভ বাইট বসিয়ে দেয়, তারপর তের হাতে কিস করে তের হাত ধরে রুম থেকে বের হয়ে যায়। জঙ্কুক তের হাত ধরে সিঁড়ি বেয়ে নামছে। লিভিং রুমের সোফাতে বসে আছে জিন। বিয়েটা তো 3 দিন আগে হয়েছে, কিন্তু আজ প্রথমবার ছেলে তার নববধূকে নিয়ে ঘর থেকে বের হয়েছে। জিন দেখা মাত্রই উঠে দাঁড়ালো। জঙ্কুক মায়ের দিকে না তাকিয়ে মেন ডোরের দিকে হাঁটা ধরলো তের হাত ধরে। পেছন দিক দিয়ে জিন বলে, জঙ্কুক দাঁড়াও। মেয়েলি গলা শোনা মাত্রই চমকে গেল তে। জঙ্কুকের পা দুটো থেমে গেল। জঙ্কুক আর চোখে পেছন ফিরে তাকালো তার মায়ের দিকে। তে এত সময় মাথা নিচু করে হাঁটাতে আশেপাশে কাউকে দেখতে পারে নাই। আম্মু কিছু বলবে? বলবো তো অবশ্যই। কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়িতে যাচ্ছি আম্মু। শ্বশুর বাড়িতে যাচ্ছ? হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাচ্ছি। কেন? শ্বশুর বাড়িতে কেন যাচ্ছ? এটা নাকি নিয়ম। কিসের নিয়ম? কয়টা নিয়ম পালন করেছো? কয়টা নিয়ম পালন করতে পেরেছি আমরা তোমার বিয়ে? তোমাকে বারবার বলেছিলাম এই মেয়েকে বিয়ে করতে হবে না, তারপরও তুমি একে বিয়ে করেছো। এখন নিয়ে যাচ্ছ বাহিরে, যদি পালিয়ে যায়? বউ পালালে মান সম্মান থাকবে জঙ্কুক? দিনের মুখে বউ পালিয়ে যাবে কথাটা শুনে জঙ্কুকের মেজাজ খারাপ হয়ে যায়। এত সময় ধরে তো তের হাতটা সফট ভাবেই ধরে রেখেছিল, কিন্তু এখন প্রচুর পরিমাণে রেগে গিয়ে হাতটা শক্ত করে চেপে ধরে, যেন আঙ্গুলগুলো এখনই ভেঙে ফেলবে তের। কি করছেন? আমার হাতের আঙ্গুল ভেঙে ফেলবেন নাকি? এটার জন্যই বারবার বলেছিলাম জঙ্কুক, এই মেয়েকে বিয়ে করার দরকার নাই। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। 3টা দিন হয়ে গেছে আমার ছেলে বিয়ে করেছে, আমার একমাত্র ছেলে। ছেলের বউয়ের পক্ষ থেকে শাশুড়ি হিসেবে এখন পর্যন্ত আমি একটা সালাম পেলাম না, এক কাপ চা তো দূরের কথা। কি করতে চাচ্ছ তুমি? সারা জীবন এই মেয়েটাকে আটকে রাখতে চাচ্ছ, যে তোমাকে সম্মান করে না, ভালোবাসে না। সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরলে যে মেয়ে তোমাকে একটা গ্লাস পানি দেবে না, তোমার ভালো মন্দ কোনো কিছুর খোঁজ খবর রাখবে না, খেয়েছো কিনা, কি করছো না করছো কোনো কিছুর দিকে তার কোনো লক্ষ্যই নাই। আমার ছেলে কোন দিক দিয়ে খারাপ, কোন দিক দিয়ে কম জঙ্কুক, যে এইরকম অবহেলা ডিজার্ভ করবে? জিনু,
আরেমের গলাটা শোনা মাত্রই জিন একেবারে চুপ হয়ে গেল। জিনো, কোথায় তুমি? আমার জন্য কফি নিয়ে আসো। আরেমের বলা কথাটা শুনতেই জিন দৌড় লাগালো কিচেনের দিকে। তাড়াতাড়ি করে কফি বানাতে বসলো। জঙ্কুক তার মা চলে যেতেই তের হাত ধরে ঘর থেকে বের হয়ে গেল। গাড়ির ডোর ওপেন করে তেকে গাড়িতে বসিয়ে দিয়ে জঙ্কুক ড্রাইভার সিটে গিয়ে বসে পড়লো। তের সিট বেল্ট লাগিয়ে দিয়ে জঙ্কুক তের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে কয়েকটা চুমু খেলো। সরি জান, মাথা গরম হয়ে গিয়েছিল। দেখলা না মা কি সব বলে, তুমি নাকি আমাকে রেখে পালিয়ে যাবে। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তুমি আমাকে রেখে চলে যাবে এই কথা আমি কারো মুখ থেকে সহ্য করতে পারবো না। কথাটা বলে জঙ্কুক আবারও তের হাতের মধ্যে কয়েকটা চুমু খেলো। তারপর তের হাতটা নিজের হাতের মধ্যে রেখে আর এক হাত দিয়ে গাড়ি স্টার্ট করলো। কিছু সময় পর জঙ্কুক গাড়িটা নিয়ে থামালো একটা মার্কেটের সামনে। প্রথমবার শ্বশুর বাড়িতে যাবে, খালি হাতে গেলে তো চলবে না। মিষ্টি, পান সুপারি আর অনেক ফল টলও কিনতে হবে। জঙ্কুক তেকে গাড়িতে বসিয়ে রেখেই গাড়ি থেকে নেমে মার্কেটের মধ্যে প্রবেশ করলো। জঙ্কুক যেতে না যেতে তের মাথায় একটা দুষ্টু খেলা খেলে উঠলো। সে ভাবলো সে এখনই পালিয়ে যাবে, কিন্তু ডোর তো লক করা, একটা ডোরও ওপেন করার মতো কোনো ব্যবস্থা নাই। জঙ্কুক যাওয়ার সময় প্রত্যেকটা ডোর লক করে গেছে। তে নিরুপায় হয়ে অসহায়ের মতো গাড়ির মধ্যে বসেছিল। আধা ঘন্টা পার হয়ে গেছে, জঙ্কুক এখনো আসছে না। তে বাইরে থেকে তাকিয়ে দেখে জঙ্কুক মার্কেট থেকে বের হচ্ছে, তবে হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ। তে মনে মনে বলে, হাত খালি কেন? আধা ঘন্টা ধরে মার্কেটে কি করেছে তাহলে? কিপটা জানি কোথাকার। জঙ্কুক কিছুটা এগিয়ে এসে থেমে গেল। সামনে দাঁড়িয়ে থাকা একটা লোকের সাথে কথা বলে তার হাতে একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে জঙ্কুক গাড়ি থেকে হাঁটা ধরলো। জঙ্কুককে আসতে দেখে তে তো একেবারে কাচুমাচু হয়ে চুপচাপ বসে রইল। জঙ্কুক ডোর ওপেন করে গাড়িতে বসলো। তারপর শপিং ব্যাগটার ভেতর থেকে একটা আইসক্রিমের বক্স বের করলো। ঢাকনাটা ওপেন করে জঙ্কুক তাকালো তের মুখের দিকে। জঙ্কুকের চোখে চোখ পড়তে তে তার চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নিল। জঙ্কুক একটু মৃদু হেসে স্পুন দিয়ে নিজেই আইসক্রিম খেতে স্টার্ট করলো। তে আশ্চর্য হলো ভীষণ। আইসক্রিম এনেছে, জঙ্কুক একা একা খাচ্ছে, তাকে দিচ্ছে না। স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। ঘ্রাণটা নাকে আসতেই তে তো ভীষণ খেতে ইচ্ছা করছে। এই বেটা সাইকো, তার সাথে একটা কৃপণও, একা একা আইসক্রিম খাচ্ছে, আমার জন্য একটা আনলো না, আমাকে একবারও খেতে বললো না। হঠাৎ করে তের ভাবনা চিন্তা ভেদ করে জঙ্কুক বলে, জান আইসক্রিম খাবা? জঙ্কুকের কণ্ঠটা শোনা মাত্রই তে প্রচুর পরিমাণে চমকে যায়। কি হলো কি জান, এত চমকে যাওয়ার মতো কি বলেছি? আইসক্রিম খাবা না? জঙ্কুক কথাটি বলে আইসক্রিমের বক্স থেকে স্পুন দিয়ে আইসক্রিম উঠিয়ে তের মুখের সামনে নিয়ে ধরে। তে তো কিছুতেই হা করছে না, অদ্ভুত ভাবে তাকিয়ে আছে জঙ্কুকের চোখের দিকে। হা করো জান। কি হলো, হা করো। খাবি না? আপনি খান, আমি খাবো না। কেন খাবি না? রাস্তাঘাটে সিন ক্রিয়েট করছিস, আমাকে রিজেক্ট করছিস, তোকে দেখছি ভালোভাবে কথা শোনাতে পারি না আমি। ওকে, নো প্রবলেম, তুই যেমনটা চাচ্ছিস তেমনটাই করবো তোর সাথে। কথাটি বলে জঙ্কুক প্রচুর পরিমাণে রেগে গিয়ে চামিচের থাকা আইসক্রিম গুলা নিজের মুখের মধ্যে নিয়ে নিল। তের দুটো গাল নিজের এক হাত দিয়ে চেপে ধরে তের ঠোঁটটা একটু ফাঁক করে নিজের মুখ দিয়ে তের মুখের মধ্যে আইসক্রিম দিতে স্টার্ট করলো। জঙ্কুক বারবার চামিচ দিয়ে আইসক্রিম নিচ্ছিল আর বারবার তেকে এভাবেই আইসক্রিম খাওয়াচ্ছিল। মুখের মধ্যে আইসক্রিম নিয়ে তের ঠোঁটের মধ্যে ঢোকানোর সময় যতটুকু জায়গায় আইসক্রিম ছড়িয়ে ছিটিয়ে ভরছিল ততটা জায়গায় জঙ্কুক টাং দিয়ে লিক করে আইসক্রিম খাচ্ছিল। এভাবে বারবার তের ঠোঁট লিক করছিল জঙ্কুক। জান, তোমার ঠোঁটের আইসক্রিম এত টেস্ট, জীবনে কত আইসক্রিম খেলাম কিন্তু এত টেস্ট আইসক্রিম আজ প্রথমবার খেলাম। জান, যতবারই আমি আইসক্রিম কিনে আনবো ততবারই তুমি আমাকে রিজেক্ট করে দিবে, ঠিক আছে? তাহলেই তো আমি এত টেস্টি আইসক্রিম খেতে পারবো বলো। তে একেবারে শান্ত হয়ে বসে আছে, চোখের মধ্যে পানি টলমল করছে, মনে হচ্ছে এখন একটু করে পানিটা পড়ে যাবে, কিন্তু জঙ্কুকের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানিও ছাড়তে পারছে না। নিজের মধ্যে অনেক লড়াই করছে চোখের পানি আটকাতে। আইসক্রিম খাওয়া শেষ করে হাতে টিস্যু নিয়ে জঙ্কুক খুব যত্ন সহকারে তের ঠোঁটটা মুছে দিল। জঙ্কুক তের পার্স খুলে একটা লিপস্টিক বের করে নিজের হাতে তের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে আর বলছে, জান পাখি, আইসক্রিমের সাথে চেটে পুটে তোমার ঠোঁট থেকে সমস্ত লিপস্টিক খেয়ে ফেলেছি আমি। শ্বশুর বাড়ি ভরা আত্মীয় স্বজন, তারা কি ভাববে বলো তো? ভাবতে লজ্জা লাগে আমার। জঙ্কুক তো ফানি ফানি কথা বলে তেকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু তের কাছে জঙ্কুকের এই সমস্ত কথার কোনো মূল্যই নেই। হঠাৎ করে একটা লোক এসে গাড়ির গ্লাসের উপরে টোকা মারে। সঙ্গে সঙ্গে জঙ্কুক গ্লাসটা নামিয়ে দিতে একটা লোক বলে, স্যার, আপনি যেভাবে বলেছেন ওভাবে সমস্ত জিনিস প্যাকেট করে ট্রাকে তুলে দিয়েছি। কিছু সময়ের মধ্যে আপনার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী সমস্ত কিছু পৌঁছে যাবে। জঙ্কুক লোকটার কথা শুনে মাথা নাড়ালো, তারপর আবারও গাড়ির গ্লাসটা উপরে তুলে দিল। তে কিছুই বুঝতে পারে নাই। জঙ্কুকের হাত ধরে হাতে আলতো করে একটা কিস করে বলে, চলো যান, অনেক দেরি হয়ে যাচ্ছে। কথাটি বলে জঙ্কুক গাড়ি স্টার্ট করে। লিভিং রুমের সোফাতে বসে আছে জঙ্কুক। আশেপাশে মেহমানের অভাব নেই, শালা-শালিরা তো মাথা খেয়ে ফেলছে। বিয়েতে যারা যারা এসেছিল প্রতিটা আত্মীয় স্বজনকে দাওয়াত করেছে আয়ু, কারণ বারবার তের বিয়ে ভেঙে যাওয়াতে আর বারবার তে পালিয়ে যাওয়াতে সবার সামনে যতটা অপমানিত হতে হয়েছে আয়ুকে, আজকে সবাইকে দাওয়াত খাইয়ে আর নতুন জামার সাথে মিট করিয়ে সে তার মান সম্মানটা বজায় রাখতে চায় আর সবাইকে দেখাতে চাইতে খুব ভালো আছে, সুখে আছে। তাই তো বাড়ি ভরা এত মানুষ। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে জঙ্কুক একটু বিরক্ত হচ্ছে না। প্রত্যেকের সাথে
সাথে হেসে কথা বলছে, খুব আড্ডা দিচ্ছে। আর তে একটু পরপর ঘুরে ঘুরে এসে জঙ্কুক কি করছে দেখছে, কারণ তের জানা মতে জঙ্কুক প্রচুর পরিমাণে রাগী একটা মানুষ। এখানে যদি কারোর সাথে কথা কাটাকাটি হয় রাগারাগি স্টার্ট করে, এটা ভেবে তে বারবার এসে জঙ্কুককে দেখছিল। আর প্রতিবারই জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে হাসছিল। আর শুধুমাত্র জঙ্কুক না, বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষই তের মুখের দিকে তাকিয়ে কেমন করে যেন হাসছিল। আয়ু তের হাত ধরে টেনে নিয়ে যায় তের রুমে, দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে বলে, এই পাগল মেয়ে, এভাবে ঘুরছিস কেন? লজ্জা করছে না? কি হয়েছে মা? কি হয়েছে বুঝতে পারছিস না গাধি? স্বামী স্ত্রীর মধ্যকার প্রাইভেট জিনিসগুলো এভাবে পাবলিকলি দেখানোর কি আছে? একটু লুকিয়ে তো রাখতে পারিস। কথাটি বলতে বলতে আয়ু তের হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে দাঁড় করায়। দেখ তো তোর গালের আর গলার কি অবস্থা, এভাবে ঘুরছিস, লজ্জা করছে না? প্রত্যেকটা মানুষ যে তোকে দেখে হাসছে, বুঝতে পারছিস না? এত সময় তে বুঝতে পারছে সবাই কেন তার দিকে তাকিয়ে হাসছে। অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে কেঁদে ফেলে তে। আম্মু, আম্মু তোমার পায়ে ধরি, আমি আর ও বাড়িতে যাবো না। ওই লোকটা ভীষণ খারাপ, আমাকে অনেক অত্যাচার করে, আমাকে ঘরে আটকে রাখে, আমাকে খুব টর্চার করে। মা, আমার অবস্থাটা দেখো কি করেছে। আমি তোমার পায়ে পড়ি মা, আমি কখনো বাড়ি থেকে পালাবো না, তারপরও তুমি আমাকে ও বাড়িতে যেতে দিও না। চুপ, একদম চুপ, একটা ফালতু কথা বলবি না। জঙ্কুকের নামে একটা বাজে কথা শুনতে চাই না আমি। ও অত্যন্ত ভালো একটা ছেলে। আর তাছাড়া বিয়ের প্রথম হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো হবে, এটা ন্যাচারাল। যে কোনো ছেলের সাথে বিয়ে হলে এরকমটাই হতো। কতটা অ্যাংরি হয়ে তোকে বিয়ে করেছে জঙ্কুক। আমি তো ভেবেছি তোকে মারধর করবে, তোর শরীর রক্তাক্ত করে ফেলবে, কিন্তু না, পুরোপুরি ভুল ধারণা ছিল আমার। এখানে তো দেখছি অন্য কিছু। জঙ্কুক তোকে যথেষ্ট ভালোবাসে, সম্মান করছে, স্ত্রীর মর্যাদা দিচ্ছে। আয়ু তো আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করলো জঙ্কুক। জঙ্কুককে দেখে আয়ু পুরোপুরি চুপ হয়ে গেল। মেয়ে আর মেয়ের জামাইয়ের মাঝখানে এক মুহূর্তের জন্য কাবাবের হাড্ডি হয়ে থাকতে চায় না আয়ু। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক দরজাটা বন্ধ করে দেয়। জঙ্কুক কোনো কথাই বলে না, দ্রুত পায়ে হেঁটে যায় তের কাছে। কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে তেকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায় বিছানার কাছে। তেকে ওভাবেই জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে জঙ্কুক। জঙ্কুক নিচে, তে উপরে। জঙ্কুকের মাথার উপরে তের বুকটা ছিল। তে তাড়াতাড়ি করে বিছানা ঠেলে উপরের দিকে উঠতে চাইলে জঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান, তোমার বিছানাটা কিন্তু অনেক নরম। আর তার সাথে কথাটা বললো না জঙ্কুক, থেকে আবারও টেনে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলে। জান, উপর নিচ সব দিকেই তো নরম, আমি তো পাগল হয়ে যাচ্ছি। জি, আপনার দিকে একটু লজ্জা নেই, মুখে কিছু আটকায় না? ছাড়ুন আমাকে। লজ্জা? কিসের লজ্জা? কার সামনে লজ্জা? তুমি কি আমাকে ড্রেসলেস দেখো নাই? দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, ছাড়ুন। বাড়ি ভর্তি মেহমান, বাইরে সবাই কি ভাববে? ছাড়ুন আমাকে, আমি বাইরে। তাতে আমার কি? কারো ভাবনা চিন্তাতে কি আমার পেটের ক্ষুধা মিটবে? আর তাছাড়া তোমার নানি আর দাদি মিলে আমাকে জোর করে পাঠিয়েছে। তাদের ভাষ্য মতে নতুন জামাই আর বউয়ের নাকি একে অপরের সাথে আঠার মতো লেগে থাকতে হয়, কিন্তু তারা তো জানে না তাদের নাতিন জামাই তাদের নাতনিকে সুপার গ্লু দিয়ে অলরেডি আটকে ফেলেছে। আপনি এখন কি চাচ্ছেন? ছাড়ুন আমাকে। তোমাকে চাই জান, আসো আমার কাছে। আপনার প্লিজ দেখুন, এখন না প্লিজ, অন্তত পক্ষে এখন ছেড়ে দিন। জঙ্কুকের কথা পুরোপুরি ভাবে ইগনোর করে দিয়ে দেখে বিছানায় শুয়ে দিয়ে তের শাড়িটা এক টান দিয়ে বুক থেকে সরিয়ে দিয়ে তের গলায় মুখ ডুবিয়ে দেয়। আর একের পর এক কিস করতে থাকে। তে তো ছটফট করছে। জঙ্কুক দু হাত দিয়ে তের হাত দুটো শক্ত করে বিছানার সাথে পিন করে দাঁত দিয়ে তের ব্লাউজের প্রত্যেকটা বোতাম ছিঁড়ে ফেলে। আর তারপর একের পর এক কিস করতে থাকে তের ফুল বডিতে। কিছুক্ষণের মধ্যে দুজনে আনড্রেস হয়ে যায়। আর তারপর তাদের মধ্যে আবারও লাভ মেকিং স্টার্ট হয়। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। জঙ্কুক দরজা বন্ধ করে তেকে নিয়ে রুমের মধ্যেই ছিল। এর মধ্যে তো তের কাজিন সিস্টার ব্রাদাররা জঙ্কুককে আর তেকে খোঁজার জন্য তের দরজার সামনে যাচ্ছিল। আর আয়ু বারবার খুব টেকনিক করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিচ্ছিল। 2 ঘন্টা পর যখন জঙ্কুক স্যাটিসফাইড হয়ে যায়, তখন তেকে ছেড়ে বিছানায় উঠে বসে। জান পাখি, ওঠো, চলো একসাথে শাওয়ার নিয়ে নেই। তে কোনো কথাই বলছে না, নড়ছেও না, বিছানা থেকে উঠছেও না। জঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে নীরবে কান্না করছে। জঙ্কুক রেগে গিয়ে বলে, কি হচ্ছেটা কি তে? তোমার কান্নাকাটি কি কখনো শেষ হবে না? তে ভালোভাবে বলছি, ওঠো, চলো আমার সাথে, না হলে এটা যে তোমাদের বাড়ি সেটা আমি ভুলে যাব। তে ভালোই বুঝতে পারছে জঙ্কুক তাকে কি বোঝাতে চাচ্ছে। এই মুহূর্তে যদি জঙ্কুকের কথা না শুনে জঙ্কুক আবারও তৈরি হয়ে যাবে তাকে টর্চার করার জন্য। তাই তাড়াতাড়ি করে বিছানায় উঠে বসে। সঙ্গে সঙ্গে জঙ্কুক টান মেরে তেকে কোলে তুলে নেয় আর তেকে নিয়ে শাওয়ার করার জন্য ওয়াশরুমে চলে যায়। পাক্কা 3 ঘন্টা পর রুম থেকে একসাথে বের হয় তেকু। শাওয়ার করে তৈরি হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমেতে অলরেডি আত্মীয় স্বজনের সাথে নানি দাদিরা বসে গল্প করছিল। ওদেরকে একসাথে আসতে দেখেই সবাই মিটমিট করে হাসতে থাকে। জঙ্কুককে দেখে কিছু বোঝা না গেলেও তেকে দেখে সবাই স্পষ্ট বুঝতে পারছে
যাচ্ছে তাদের মধ্যে কি হয়েছে। তের শরীরে জঙ্কুকের দেওয়া আদরগুলো স্পষ্টই সবার চোখের সামনে ভাসছে। সবাই তের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তাতে জঙ্কুকের কিছুই যায় আসে না। তার বউ যেভাবে যখন যে স্থানে আদর করতে ইচ্ছা করবে সে আদর করবে। কে কি ভাবলো না ভাবলো তাতে তার কিছুই যায় আসে না। সবাই এভাবে হাসছিল দেখে জঙ্কুক আরো ইচ্ছা করে তের হাতটা শক্ত করে ধরে চলে যায় লিভিং রুমের সোফাতে। তেকে নিজের পাশে বসিয়ে সবার সাথে গল্প করতে স্টার্ট করে। জঙ্কুক তের হাত ধরেই বসেছিল। এক সেকেন্ডের জন্য তেকে তার কাছ থেকে দূরে যেতে দিতে সে রাজি না। জঙ্কুকের এইরকম বিহেভিয়ারে তে প্রচুর পরিমাণে বিরক্ত। জঙ্কুকের বাড়িতে তাকে রুমের মধ্যে আটকে রাখা হয় আর নিজেদের বাড়িতে হাত ধরেই বসে আছে, ছাড়ছেই না। জঙ্কুক সবার সাথে গল্প করতে ব্যস্ত। হঠাৎ করে তে রেগে গিয়ে জঙ্কুকের হাত থেকে নিজের হাতটা জোরে টান দেয়। জঙ্কুক সঙ্গে সঙ্গে কথা থামিয়ে দিয়ে অ্যাংরি লোকের তের দিকে তাকাতে তে কিছুটা ঘাবড়ে গিয়ে জঙ্কুককে বলে, আমি ওয়াশরুমে যাব। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে একটা সফট স্মাইল করে বসা থেকে উঠে দাঁড়িয়ে তের হাত ধরে বলে, চলো যান, আমিও যাব। সাথে বসে থাকা সবাই পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। জঙ্কুক কারো দিকে পাত্তা না দিয়ে তের হাত ধরে টানতে টানতে ওয়াশরুমে চলে যায়। কিন্তু ওয়াশরুমের কথা বলে জঙ্কুকের কাছ থেকে পালাতে চেয়েছিল কিন্তু পারলো না। কিছুটা সময় ওয়াশরুমে কাটিয়ে আবারও জঙ্কুকের সাথে লিভিং রুমে চলে আসে তে। আয়ু সবাইকে ডিনার করার জন্য টেবিলে ডাকতেই জঙ্কুকের হাত ধরে নিয়ে গিয়ে নিজের পাশের চেয়ারে বসিয়ে খাবার খেতে স্টার্ট করে। হঠাৎ করে তের নানি জঙ্কুকে উদ্দেশ্য করে বলে, নাতিন জামাই, আমার কি মনে হয় জানো, আমি খুব শীঘ্রই নাতিনের ঘরে পুতিনের মুখ দেখতে যাচ্ছি। কথাটি শোনা মাত্রই জঙ্কুক খাবার খাওয়া বন্ধ করে প্লেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে থাকে। তের নানি তো হাসতে হাসতে অনেক রসিকতা করছে, অনেক হাসাহাসি করছে, মজা করছে। জঙ্কুক যে থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা আদর করে সেটা নিয়ে জঙ্কুকের প্রচুর পরিমাণে প্রশংসা করছে। আর তার সাথে তে ভাগ্যবতী এটা বলছে সবাই। জঙ্কুক তো খাবার খাচ্ছে না, চুপ করে খাবারের দিকেই তাকিয়ে আছে। কাজিন সিস্টাররা তেকে নিয়ে অনেক দুষ্ট দুষ্ট কথা বলছিল, যেগুলো শুনে তের এক পর্যায়ে খাবার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক এক গ্লাস পানিতে ঠুটে ধরে আর বলে, কি ব্যাপার, এভাবে কেউ খাবার খায়? তুমি কি ছোট বাচ্চাতে? কথাটি বলতে বলতে জঙ্কুক তের সামনে থেকে প্লেটটা নিজের কাছে নিয়ে নেয়। তারপর নিজের হাতে তের মুখের মধ্যে খাবার দিতে শুরু করে। তে প্রথমে খেতে চাচ্ছিল না, কিন্তু জঙ্কুকের অ্যাংরি লুক দেখে তে বাধ্য হয়ে জঙ্কুকের হাতে খাবার খাচ্ছিল। তখনই পাশ থেকে সবাই আবারও হাসাহাসি করতে স্টার্ট করে। এর জন্যই তো বলছি খুব শীঘ্রই আমি নাতিনের ঘরে পুতিনের মুখ দেখতে চলেছি। কি না জামাই, ঠিক না? জঙ্কুক খুব শান্ত দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে তের মুখে খাবার তুলে দিচ্ছে আর নানি শাশুড়ির প্রশ্নের উত্তরে তের চোখের দিকে তাকিয়ে বলছে, আমার কোনো বাচ্চা দরকার নাই। কথাটা তের চোখের দিকে তাকিয়ে জঙ্কুক বলেছে। জঙ্কুক কি কথাটা তেকে বলেছে না তার নানি শাশুড়িকে বলেছে সেটাই বুঝতে পারলো না কেউই। পাশে দাঁড়িয়ে জঙ্কুকের কথাটি শুনে আয়ু একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে তে ভুরু কুচকে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, কি বাচ্চা পছন্দ না? এরকম কথা কোনো মানুষের মুখ দিয়ে এই প্রথম শুনলাম। ও ভুলেই তো গিয়েছিলাম, তুই তো শুধু মানুষ না, তুই তো সাইকো, পাগল কোথাকার। ওয়েট, বাচ্চা পছন্দ না, কিন্তু এই সাইকোটা তো একটা বারো প্রোটেকশন ইউজ করলো না। ও মাই গড, আমি কি সত্যি সত্যি এই সাইকোর বাচ্চার মা হয়ে যাব? নো, আমি ইউনোর কাছে চলে যাব, রাতের বেলায় পালিয়ে যাব। আমি একটা বার শুধু এর চোখের আড়াল হই, আমি থাকবো না এখানে। কোথায় হারিয়ে গেছো? হা করো। তে আবারও জঙ্কুকের হাত থেকে খাবার খাওয়া স্টার্ট করলো। এই মুহূর্তে জঙ্কুকে রাগাতে চায় না সে। আয়ু পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। জঙ্কুক তার মেয়েকে কতটা কেয়ার করে, কতটা যত্ন করে, এটা দেখে তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। জঙ্কুক আর চোখে দেখলো আয়ুর দিকে। আয়ুর চোখ ঘুরিয়ে টপটপ করে পানি পড়ছে, কিন্তু ঠোঁটে একটা হাসি, কৃতজ্ঞতা স্বরূপ হাসি, যেটা শুধুমাত্র জঙ্কুকের জন্য। জঙ্কুক স্পষ্ট বুঝতে পারছে তার শাশুড়ি মার চোখের ভাষা। জঙ্কুক ইশারা করে আয়ুকে আশ্বাস দিচ্ছে, জীবনে শুধু তে সাথে থাকলেই হবে, আর কোনো কিছু কারোরই প্রয়োজন নেই, বাচ্চারও প্রয়োজন নেই তার। খাওয়া দাওয়া শেষ। সবাই তো জঙ্কুককে অনেক রিকোয়েস্ট করছে একটা রাত শ্বশুর বাড়িতে থেকে যেতে, কিন্তু জঙ্কুক এখানে থাকবে না। যত রাতি হোক তেকে নিয়ে সে নিজের বাড়িতেই প্যাক করবে। ড্রয়িং রুমে সবাই বসে এই সমস্ত কথাবার্তাই বলছিল। তে যাও রুমে যাও, তৈরি হয়ে নাও, আমরা এখনই বের হয়ে যাব। জঙ্কুক কথাটি বলেই তের হাত ছেড়ে দেয়। তে ওখান থেকে উঠে নিচের রুমে চলে যায়। জঙ্কুক লক্ষ্য করে ডাইনিং এ খাবার খাওয়ার সময় থেকে আয়ু প্রচুর পরিমাণে আপসেট হয়ে আছে। তেমন কোনো কথাই বলছে না, সবাইকে ইগনোর করছে, একটু দূরেই আছে। জঙ্কুক এগিয়ে যায় আয়ুর কাছে। আয়ুর সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে তো আমি নিষেধ করেছিলাম এই ব্যাপারটা নিয়ে না ভাবতে, তারপরও কেন ভেবে নিজেকে কষ্ট দিচ্ছেন? তাছাড়া তে আমার বউ, আমার দায়িত্ব, আমি তেকে ভালোবাসি। কোনো কিছুর জন্যই আমি আমার বউকে জাস্টিফাই করব না। এমনিতেই আপনার মেয়ে আমাদের সম্পর্কটা নর্মাল ভাবে নিচ্ছে না, তার উপরে যদি আপনি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাকে হেল্প কে করবে? যান, এভাবে দাঁড়িয়ে না থেকে মেয়েকে তৈরি করেন আর হাসি মুখে বিদায় দেন। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আবার কিসের জন্য? আমি কাউকে করুণা করছি না, ভালোবাসি, আমি খুব ভালোবাসি আমি থেকে। আই সরি বাবা, কি করবো বলো তো, মায়ের মন, একটা মাত্র মেয়ে, আমার মেয়েটার সাথে কেন এরকমটা হওয়ার ছিল? আচ্ছা যাই হোক, যা হবার হয়েছে। এই ফাইলটা তোমার কাছে রাখো, এটার মধ্যে এর সমস্ত ডক্টরিক কাগজপত্র আর প্রেসক্রিপশন আছে। কখন কোন দরকার পড়ে যায় সেদিন তো তাড়াহুড়োর মধ্যে বিয়ে হয়ে গেছে, দিতে পারি নাই। জঙ্কুক আর একটা কথাও বলে না। আয়ুর হাত থেকে ফাইলগুলো নিজের হাতে নিয়ে লিভিং রুমের সোফাতে বসে পড়ে। সবার সাথে গল্প করতে শুরু করে। 20 মিনিট পার হয়ে গেছে, তে এখনো নিচে আসছে না। এদিকে ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। জঙ্কুক আর ওখানে বসে না থেকে সোজা চলে যায় তে রুমে, কিন্তু গিয়ে দেখে রুমটা পুরোপুরি ফাঁকা। ওয়াশরুম ফাঁকা, বেলকনি ফাঁকা। তে রুম থেকে বের হয়ে জঙ্কুক প্রত্যেকটা রুমে তেকে খোঁজে, কিন্তু কোথাও
কোথাও নাই। জঙ্কুক চুপি চুপি ছাদে গিয়ে তেকে খোঁজে, কিন্তু সেখানেও তেকে পায় না। আসলে জঙ্কুক কাউকে জানাতে চাচ্ছে না তে পালিয়ে গেছে। সবাই তো লিভিং রুমের সোফাতে বসে গল্প করছিল। জঙ্কুক সবার চোখের আড়ালে আস্তে করে বাড়ি থেকে বের হয়ে যায়। ফুটপাতের রাস্তা দিয়ে খুব দ্রুত হেঁটে যাচ্ছে তে। এই তো 15 মিনিট আগে ইউনুর সাথে ফোনে কথা হয়েছে। 4 রাস্তার মোড়ে ইউনু তার জন্য অপেক্ষা করছে। তেদের বাড়ি থেকে পায়ে হেঁটে গেলে 30 মিনিটের পথ, আর রিক্সা দিয়ে গেলে 20 মিনিট। অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে। তে দ্রুত পায়ে হাঁটছে আর এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজছে, কিন্তু রাত 10টা পার হয়ে গেছে। এই মুহূর্তে আর রিক্সা পাচ্ছে না তে। অন্যদিকে চৌরাস্তার মোড়ে গাড়ি ড্রাইভ করে আসতে ইউনুর বাসা থেকে 30 মিনিট লাগে। ইউনু বাড়ি থেকে বের হয়ে গেছে। 15 মিনিট পার হয়ে গেছে সে ড্রাইভ করছে, আর 10-15 মিনিটের মধ্যেই চৌরাস্তার মোড়ে এসে পড়বে। এক প্রকার দৌড়াতে দৌড়াতে চৌরাস্তা পর্যন্ত এসে হাজির হয়েছে তে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, 2 হাঁটুর উপরে হাতের ভর দিয়ে তে হাঁপাচ্ছে। 2 মিনিট হয়ে গেছে। আসতে অনেক কষ্ট হয়েছে। শাড়ি পরে থাকার কারণে দৌড়াতেও পারছিল না। পায়ের জুতাগুলো তো রাস্তাতেই ফেলে দিয়ে চলে এসেছে। হঠাৎ করে গাড়ির শব্দ হতে তাড়াহুড়ো করে সামনে তাকালো তে। ইউনু চলে এসেছে। ইউনু গাড়ি থেকে নেমে তেকে দেখে বিগ স্মাইল দেয়। এ তো অনেকদিন পর চোখের সামনে ইউনুকে দেখে ভীষণ খুশি। নিজের এক্সাইটমেন্ট আর আটকে রাখতে পারছে না। এখন শুধু রোড ক্রস করলেই তে চলে যাবে ইউনুর কাছে। ওইদিকে ইউনু প্রচুর খুশি। সে রোড ক্রস করে তের দিকে আগাচ্ছে। তে নিজেও আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না। ফুটপাত থেকে রাস্তায় পা বাড়াতে যাবে, ঠিক তখনই কালো রঙের একটা মার্সিডিজ খুব দ্রুত তের সামনে এসে থামে। গাড়িটা এত স্পিডে এসে তের সামনে দাঁড়িয়েছে যে তের শরীরে যেন বাতাসের একটা ধাক্কা লেগে যায়। 2 কদম পেছনে চলে যায় তে। সামনের দিকে তাকিয়ে গাড়িটা দেখা মাত্রই তের বুকের মধ্যে ধকধকানি শুরু হয়ে গেছে। এটা তো জঙ্কুকের গাড়ি। সে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। জঙ্কুক গাড়ি থেকে নেমে তের সামনে গিয়ে দাঁড়ায়। জঙ্কুককে দেখা মাত্রই তে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। জঙ্কুক অ্যাংরি লোকে তাকিয়ে আছে তের দিকে। জঙ্কুকের হাতে ছিল তের জুতো জোড়া। জঙ্কুক জুতো জোড়া তের পায়ের কাছে রেখে বলে, জান পাখি, তুমি আমাকে রেখে পালিয়ে যাচ্ছ? কোথায় যাবা জান? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো তোমাকে আমার কাছ থেকে দূরে যেতেই দিব না। কথাটি বলে জঙ্কুক তের পায়ের সামনে বসে পড়ে। নিজের হাত দিয়ে তের পা পরিষ্কার করছিল আর বলছিল, জান পাখি, তোমার এত সুন্দর নরম কোমল পা দুটো এই শহরের রাস্তার শক্ত কংক্রিটের উপরে চাপ খেয়ে কতটা ব্যথা পেয়েছে বলো তো জান? এটা তুমি মোটেও ঠিক করো নাই। এটা শাস্তি তো তোমাকে পেতেই হবে জান। অন্যদিকে রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে ইউনু এই সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছে। ইউনু বুঝতে পেরে গেছে তের সামনে যে দাঁড়িয়ে আছে সে আর অন্য কেউই না, তের হাজবেন্ড। কারণ জঙ্কুক খুব চিৎকার করে করে তের সাথে কথা বলছে। রাস্তা ফাঁকা, ইউনুর কানে স্পষ্ট জঙ্কুকের কথাগুলো ভেসে আসছে। তো কিছু একটা বলতে চাচ্ছিল জঙ্কুককে, কিন্তু জঙ্কুক কথাটা পুরোপুরি ভাবে ইগনোর করে দিয়ে তেকে কোলে তুলে নেয়। গাড়ির দরজাটি ওপেন করে তেকে গাড়িতে বসিয়ে দেয়, আর জঙ্কুকও খুব দ্রুত গাড়িতে বসে গাড়ি স্টার্ট করে দেয়। ইউনু তের কাছে আসতে আসতেই জঙ্কুক তেকে নিয়ে ওখান থেকে চলে যায়। জঙ্কুক খুব দ্রুতই ঘটনাটি ঘটিয়ে ফেলে। তে তো জঙ্কুককে বাধা দেওয়ারও সময় পাচ্ছিল না, কিন্তু গাড়িতে বসার পর থেকে জঙ্কুকের হাত ধরে টানছে, গাড়ি থামাতে বলছে। সে নেমে যাবে, জঙ্কুকের সাথে সে যাবে না, কিন্তু জঙ্কুক তের কোনো কথাই পাত্তা দিল না। সে তো তার মতো গাড়ি ড্রাইভ করেই যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই জঙ্কুক তেকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। তে অনেক সময় ধরে জঙ্কুকের সাথে ধাক্কাধাক্কি করছিল তাকে নামিয়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে ক্লান্ত হয়ে চুপ করে গাড়িতে বসে কাঁদছিল। জঙ্কুক গাড়ি থামিয়ে তের মুখের দিকে তাকিয়ে বলে, কান্না বন্ধ করো, চোখের পানি মুছো। বাড়িতে চলে এসেছি, আমি চাই না আমার মা তোমাকে এভাবে দেখো। তে কেঁদে যাচ্ছে, একটু নড়ছে না। জঙ্কুক নিজের হাতে টিস্যু নিয়ে তের মুখ ক্লিন করে, তারপর তের হাত ধরে গাড়ি থেকে টেনে নামায়। জঙ্কুক তের হাত ধরে বাড়িতে প্রবেশ করতেই যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে তে বলে, আমি অন্য কাউকে। স্টপ ইট, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। কথাটি বলে জঙ্কুক থেকে কোলে তোলে বাড়িতে ঢোকে। লিভিং রুমে জিন বসেছিল। জঙ্কুক ওই দিকে 1 সেকেন্ডের জন্য তাকায় না, দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। থেকে বিছানায় ছুড়ে ফেলে দেয় জঙ্কুককে। তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। এই মুহূর্তে জঙ্কুককে হিংস্র বাঘের মতো লাগছিল তের কাছে। এত সময় বাইরে থাকার কারণে জঙ্কুক নিজের রাগটা কন্ট্রোল করেছে, বাট এখন তে তো বাঘের খাঁচায় বন্দী। এখন নিজেকে কন্ট্রোল করার কোনো মানেই হয় না। জঙ্কুকের প্রত্যেকটা নিঃশ্বাসের শব্দে বলে দিচ্ছে আজকে তের খবর আছে। জঙ্কুক কোমর থেকে বেল্ট খুলছিল, যেটা দেখে তে রীতিমতো কাঁপছে। প্লিজ প্লিজ বলছি, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না প্লিজ, আমাকে যেতে দিন। জঙ্কুক বেল্ট হাতে নিয়ে তেকে বলে, ছি জান পাখি, তোমার হাজবেন্ড এত কাপুরুষ না যে তোমাকে বেল্ট দিয়ে আঘাত করবে। আমার বউয়ের এত নরম সফট স্কিন, সেটা কি আমি বেল্টের আঘাতে নষ্ট করতে পারি? কথাটি বলে জঙ্কুক বেল্ট ছুঁড়ে মারে ফ্লোরে। একটা চেয়ার টেনে এনে সামনে বসে তের। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট চালায়, তারপর তের সামনে বসে সিগারেট পান করতে স্টার্ট করে। জঙ্কুক ঘন ঘন সিগারেট টানছিল আর ধোঁয়া ছাড়ছিল। প্রতিটা বারে জঙ্কুক ইচ্ছা করে তের মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল। তে সহ্য করতে না পেরে জোরে জোরে কেশে দেয়। ওপস, সরি জান পাখি, আমি জানতাম না তুমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারো না। কথাটি বলে জঙ্কুক সিগারেটটা 2 ঠোঁটের মাঝখানে রেখে 2 হাত দিয়ে তের পা দুটো ধরে, তারপর পা দুটো টেনে এনে নিজের কোলে রাখে। জঙ্কুক তের পা 2 হাত দিয়ে আলতো ভাবে টাচ করছিল। জান, তুমি এটা মোটেও ঠিক করো নাই জান। তুমি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য এই পা দুটোকে অনেক কষ্ট দিয়েছো জান। কিন্তু জান, তুমি কি ভুলে গেছো তুমি কার? তুমি এই জীবন জঙ্কুকের। তুমি আমার জান। তোমার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত আমার। হলে কিভাবে পারলো এই পা দুটো আমার সাথে চালাকি করতে? ওদেরকে তো
তো শাস্তি পেতেই হবে জান। কথাটি বলে জঙ্কুক ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে তের পায়ের পাতার মধ্যে চাপ দেয়। সঙ্গে সঙ্গে তে চিৎকার দিয়ে ওঠে। জঙ্কুক একের পর এক সিগারেটের আগুন ছোঁয়াচ্ছিল তের পায়ে। দু পা উল্টা পাল্টা করে বারবার চাকা দিচ্ছিল সিগারেটের আগুনের। তে চিৎকার করতে করতে বিছানায় শুয়ে পড়ে। দু হাত দিয়ে বিছানার চাদর টেনে সমস্তটা এলোমেলো করে ফেলছিল আর কাঁদছিল। জঙ্কুককে বারে বারে না করছিল এটা করার জন্য, কিন্তু জঙ্কুক পুরোপুরি ভাবে তের চিৎকার করা ইগনোর করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত তার রাগ কমছিল ততক্ষণ পর্যন্ত তের পায়ে চাকা দিচ্ছিল। না না প্লিজ প্লিজ ছেড়ে দেন, আর দিয়েন না প্লিজ, আপনি যা বলবেন তাই করবো। উফ আমার খুব লাগছে, আর দিয়েন না প্লিজ, আমি আর কখনো যাবো না। আপনি যা বলবেন তাই করবো, আমি কোথাও যাবো না, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দিন। জঙ্কুক যেন এটাই চাচ্ছিল তে নিজের ভুলটা স্বীকার করুক আর কখনো করবে না এরকম কিছু বলুক। তেকে স্যালেন্ডার করতে দেখে জঙ্কুক হাত থেকে সিগারেটটা ফেলে দেয়। উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায় জঙ্কুক। তে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও টের পায় না। গভীর ঘুমের মধ্যে নিজের পায়ে হঠাৎ করে ভেজা ভেজা কিছু অনুভব হতেই তে চোখ মেলে তাকায়। বিছানার কোনায় ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে জঙ্কুক। তের পায়ের নিচে যে যে জায়গায় সিগারেট দিয়ে আঘাত করেছে পুড়ে দিয়েছে। জঙ্কুক সেখানে ঠোঁট ছুঁয়ে কিস করছে, টাং দিয়ে লিক করছে। তের ব্যথার মধ্যেও সুরসুরি লাগছিল। তে টান দিয়ে তার পাটা সরিয়ে নিতে জঙ্কুক বিছানার কোনায় উঠে বসে। তের পাটা আবারও নিজের কোলের মধ্যে নিয়ে আবারও পুড়ে দেওয়া জায়গাগুলো জিভা দিয়ে চাটতে শুরু করে। জঙ্কুক তের পায়ের পাতা এভাবে চাটছে দেখে মনে হচ্ছে এটা পা না, যেন কোনো সুস্বাদু আইসক্রিম। কি কি করছেন আপনি? প্লিজ ছাড়ুন। আহা জান, ডিস্টার্ব করবে না, চুপ করে বসো। তে বারণ করে, কিন্তু জঙ্কুক পুরোপুরি থেকে ইগনোর করে দিয়ে নিজের ইচ্ছা মতো টান দিয়ে পোড়া জায়গায় লিক করতে শুরু করে। তে প্রথম জঙ্কুককে বাধা দেয়, কিন্তু এক পর্যায়ে গিয়ে তে চুপ করে বসে থাকে, কারণ পোড়া জায়গা তো আগে থেকে জ্বলছিল। কিন্তু এখন জঙ্কুকের এরকম করাতে জ্বলা পোড়াটা কিছুটা কমে গেছে। জঙ্কুক লিক করা বাদ দিয়ে হাতে মলম নিয়ে তের ক্ষত স্থানে লাগিয়ে দেয়। তারপর তেকে টেনে এনে নিজের কোলে বসায়। তের মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। দু হাত দিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, জান পাখি, কবে কবে বুঝবে তুমি আমি তোমাকে ভালোবাসি? আমি তোমার স্বামী, তুমি সবাইকে প্রত্যাখ্যান করতে পারবে নিজের ইচ্ছায়, কিন্তু আমাকে পারবে না। সেই অধিকার তোমার নাই। তুমি কি জানো না জান, তুমি বাঘের গুহার মধ্যে থাকো। আমার প্রাণ থাকতে তুমি কখনোই পালিয়ে যেতে পারবে না জান। বাই দ্য ওয়ে, তোমার পায়ের নিচের টেস্ট দারুণ জান। তোমার শরীরের এই গন্ধ আর তোমার শরীরের প্রত্যেকটা স্থানের টেস্ট অসাধারণ জান। I like you and I love you so much. জান পাখি, I need you so badly. Now kiss me. তে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্কুকের চোখের দিকে। এটা কেমন পাগলের পাল্লায় পড়েছি আমি? কিছুক্ষণ আগে আমাকে এইভাবে আঘাত করলো, আর এখন গড, আমি কি করব, কিভাবে বাঁচবো আমি এর হাত থেকে? তে তো বসে বসে ভাবছিল। তের ভাবনা চিন্তার মধ্যে জঙ্কুক নিজে থেকে তের ঠোঁটে কিস করতে স্টার্ট করে। কিস করতে করতে আস্তে আস্তে জঙ্কুক নিজের শরীর আর তের শরীর আনড্রেস করতে স্টার্ট করে। তে দু হাত দিয়ে বারবার জঙ্কুকের হাত ধরে ফেলছিল, কিন্তু জঙ্কুক তের হাত সরিয়ে দিয়ে তে শরীর থেকে ব্লাউজ, শাড়ি সমস্তটাই খুলে ফ্লোরে ফেলে দেয়। তেকে বিছানায় শুয়ে দিয়ে জঙ্কুক তের ফুল বডিতে কিস করতে স্টার্ট করে। জঙ্কুককে কিছু সময় তে বাধা দিল। একটা পর্যায়ে গিয়ে তে পুরোপুরি ভাবে জঙ্কুকের বসে চলে আসে। আস্তে আস্তে জঙ্কুকের টাচগুলোকে তে ফিল করতে স্টার্ট করে। তারপর এক সময় তাদের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়। জান, I love you so much. জান, do you like it? তে কোনো উত্তরই দিচ্ছিল না। দু হাত দিয়ে জঙ্কুকের পিঠ জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়েছিল। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারছে তের কাছে তার টাচ ভালো লাগছে। তে এখন তার টাচ ফিল করতে স্টার্ট করেছে। জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে কিস করতে স্টার্ট। লং টাইম টিকটের মাঝখানে লাভ মেকিং কন্টিনিউ হয়। জঙ্কুক তের হাসবেন্ড, প্রয়োজনে মারবে, কাটবে, আদর করবে, রোম্যান্স করবে, লাভ মেকিং করবে, সমস্তটাই সে করতে পারে। তের প্রতি তার সমস্ত কিছু করার রাইট আছে। রুমে তো ড্রিম লাইট চালানো ছিল। জঙ্কুক আর তে ইন্টিমেট হওয়ার সময় তের ফোনে বারবার ইউনো কল করছিল। মোবাইলটা সাইলেন্ট থাকার কারণে কোনো আওয়াজ হচ্ছিল না, শুধু লাইট অন আর অফ। জঙ্কুক তেকে নিয়ে তো রোমাঞ্চে মেতে উঠেছে। তে আর এই বিষয়টা খেয়াল করে না, কিন্তু হঠাৎ করে জঙ্কুকের চোখে পড়ে। জঙ্কুক খুব চালাকের সাথে
হওয়ার মধ্যে ফোনটা রিসিভ করে দেয়। ইয়েস ইয়েস বেবি, কাম ফার্স্ট, ইউ নো ইউ আর সো হট সেক্সি। জান, প্রত্যেকবারই প্রথমবারের মতো ফিল আসে। ইটস সো টাইট, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। It's so good. I'm totally set. ফোনটা এখনো রিসিভ করাই আছে। ইউনো সবটা শুনছে। জঙ্কুক ইচ্ছা করে ইউনোর সামনে এইভাবে প্রেজেন্ট করছিল যে তে তার সাথে নিজের ইচ্ছাতে ইন্টিমেট হচ্ছে আর তারা ভীষণ এনজয় করছে। ইউনো তো আর সহ্য করতে পারলো না, মোবাইলটা কান থেকে সরিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর ইচ্ছা মতো মোবাইলের উপরে লাথি দিতে শুরু করে। আই হেট ইউ তে, আই হেট ইউ। আমি আর কখনো তোর মুখ দেখবো না। লং টাইম লাভ মেকিং শেষ করে জঙ্কুক থেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। ভোরের দিকে কিছুটা গংরানির শব্দ জঙ্কুকের কানে আসতেই জঙ্কুকের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে বুকের মধ্যে তীব্র তাপের অনুভব হতে জঙ্কুক চমকে যায়। তের দিকে তাকিয়ে দেখে তের পুরো শরীর লাল হয়ে আছে। শরীরে হাত দিয়ে দেখে প্রচুর পরিমাণে জ্বর। জ্বরের ঘরে আবল তাবল বলছে, গমরাচ্ছে। জান জান, তে কি হয়েছে বেবি তোমার? খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। জঙ্কুক অস্থির হয়ে তের সাথে কথা বলার ট্রাই করছে, কিন্তু তের চোখ খুলছে না, মুখ দিয়ে আবল তাবল বলছে। কিছু সময়ের মধ্যেই তের শরীর প্রচুর পরিমাণে কাঁপতে শুরু করে। জঙ্কুক প্রচুর পরিমাণে অস্থির হয়ে যাচ্ছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে ডক্টরকে ফোন করে বাসায় আসতে বলে। কিন্তু তার আগে তেকে তো ফ্রেশ করা দরকার, কারণ লাভ মেকিং এর পর এখন পর্যন্ত তে ওয়াশরুম ইউজ করে নাই আর ওভাবে ড্রেসলেসে বিছানায় পড়ে আছে। না, আমি আমার বউকে কিছুতেই অন্য পুরুষের সামনে এভাবে দেখাতে পারবো না। ডক্টর আসতে আসতে আমি নিজে হাতে ওকে ফ্রেশ করে দিই। জঙ্কুক তাড়াহুড়া করে তে শরীরের উপর থেকে চাদরটা টেনে সরিয়ে দিতেই 180 ভোল্টের একটা শর্ট খেলো। আশ্চর্য হয়ে বিছানার দিকে জঙ্কুক তাকিয়ে আছে। তের ব্লিডিং হচ্ছে, বিছানার চাদরটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জঙ্কুক হা করে তাকিয়ে আছে। কিছু সময়ের জন্য জঙ্কুক একেবারে স্তব্ধ হয়ে যায় এই সিন দেখে। সে বুঝতে পারছে না সে এটা কি দেখছে কিংবা এখন কি করা উচিত। হোয়াট দ্য হেল, এটা এখন আমাকে ক্লিন করতে হবে? ওহ গড, এটা এখনই হওয়ার ছিল। জঙ্কুক কোমরে হাত দিয়ে তের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। তের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে জঙ্কুক একটা সফট স্মাইল দেয়, তারপর দ্রুত পায়ে হেঁটে চলে যায় কাবার্ডের দিকে। তের জন্য জামা কাপড় আর পিরিয়ডের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তের কাছে আসে, থেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। তের পিরিয়ড হচ্ছে। জঙ্কুক থেকে আর বাথটবের মধ্যে গোসল করাতে পারবে না, কিন্তু তে তো দাঁড়িয়ে থাকতে পারছে না। জঙ্কুক একটা প্লাস্টিকের মোড়ার উপরে থেকে বসিয়ে তের পিঠটা নিজের শরীরের সাথে ঠেকিয়ে রেখে তেকে ভালোভাবে ক্লিন করে। টাওয়াল দিয়ে শরীরটা ভালোভাবে মুছে দিয়ে পিরিয়ডের প্যাড সামগ্রী নিজের হাতেই পরিয়ে দেয়। ড্রেস চেঞ্জ করে তেকে কোলে করে রুমে নিয়ে আসে। সোফার উপরে বসিয়ে রেখে বিছানার চাদরটা পরিষ্কার করে নতুন একটা চাদর বিছিয়ে দেয়, তারপর তেকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তের শরীরে প্রচুর পরিমাণে জ্বর, কিন্তু সে সবটাই দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু কিছুই বলছে না, কারণ কথা বলার মতো যথেষ্ট পরিমাণ এনার্জিটুকু তের শরীরে ওই মুহূর্তে ছিলই না। তে শুধু চোখটা টিপ টিপ করে খুলে সামনের দিকে তাকিয়ে জঙ্কুককেই দেখছিল। তেকে ফ্রেশ করে বিছানায় রেখে গিয়ে জঙ্কুক নিজেও শাওয়ারটা নিয়ে নেয়। গোসল শেষ করে ওয়াশরুম থেকে মাথার চুল মুছতে মুছতে জঙ্কুক বের হয়ে আসে। তে মুখের দিকে তাকিয়ে সফট স্মাইল করে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে জঙ্কুককে দেখছে। জঙ্কুক তের কাছে এসে পাশে বসে বলে, জান, হঠাৎ করে এতটা অসুস্থ কিভাবে হয়ে গেলি বলো তো? তোমার অসুস্থতার কারণ কি আমি? দরজায় টোকা পড়তে জঙ্কুক বুঝতে পারে ডক্টর চলে এসেছে। দরজা খুলে দিতে ডক্টর রুমে ঢুকে তেকে চেক আপ করে জঙ্কুককে জানায় প্রচুর পরিমাণে ভয় আর মানসিক চাপের কারণে এভাবে অসুস্থ হয়ে পড়েছে, জ্বর এসেছে আর খাবার স্কিপ করার কারণে দুর্বল। এই শরীরটা প্রচুর পরিমাণে কেঁপে কেঁপে উঠছে, প্রচন্ড জ্বর আর শরীরও ব্যথা। ডক্টর থেকে একটা ইনজেকশন পুশ করে। তে চোখ মেলে সিলিং এর দিকে তাকিয়ে আছে, দু চোখের কর্নার দিয়ে জল গড়িয়ে পড়ছে। তে কান্না করছে। জঙ্কুকের মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে প্রচুর পরিমাণে অনুশোচনায় ভুগছে। কাল রাতে জঙ্কুকের সাথে যে বিহেভিয়ার করেছে সেটার কারণে তে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে, আর তাই তো আজ এতটা অসুস্থ হয়ে পড়েছে। তে হাঁটতেও পারবে না, তার পায়ের নিচে তো জঙ্কুক সিগারেট দিয়ে পুড়ে দিয়েছে, তার উপর আবার পিরিয়ড আর এখন এত জ্বর। ডক্টর জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর ইশারা করে জঙ্কুককে রুমের বাইরে আসতে বলে। জঙ্কুক ডক্টরের পেছনে পেছনে যেতেই ডক্টর জঙ্কুককে বলে, মিস্টার জিয়ন, আপনার পার্সোনাল ম্যাটারে আমি নাক গলাবো না, আর ওটা আমার কাজও না। তবে ডক্টর হিসেবে পেশেন্টের ভালোর জন্য একটা কথা বলি, উনি আপনার ওয়াইফ, কোথাও পালিয়ে যাচ্ছে না। সমস্ত কিছুতে একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন। কথাটি বলে ডক্টর জঙ্কুকের হাতে একটা প্রেসক্রিপশন দিয়ে ওখান থেকে চলে যায়। আরএম লিভিং রুমের সোফাতে বসেছিল। উপর থেকে ডক্টরকে নামতে দেখে ডক্টরের সাথে আরএম কথা বলে আর সমস্তটা জানতে পারে। ডক্টর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার 2-4 মিনিটের মধ্যে জঙ্কুক সিঁড়ি পেয়ে নিচে নেমে আসছিল। প্রেসক্রিপশন হাতে নিয়ে জঙ্কুক চিৎকার করে তার ড্রাইভারকে ডাকতে শুরু করে। ড্রাইভার দৌড়ে ঘরের মধ্যে আসলেই জঙ্কুক প্রেসক্রিপশন দিয়ে বলে দ্রুত ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আসতে। ড্রাইভার দ্রুত পায়ে চলে যায়। ড্রাইভার চলে যেতেই জঙ্কুক জিনা পেছনে ফিরে তাকায়, সঙ্গে সঙ্গে আরএম জঙ্কুকের গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দেয়। জঙ্কুক তো আশ্চর্য হয়ে যায়, তার বাবাকে থাপ্পড়
থাপ্পড় মারতে দেখে গালে হাত দিয়ে আরিমের চোখের দিকে তাকায়। লজ্জা করে না তোমার? তোমাকে বিদেশে পাঠিয়ে এত পড়াশোনা করিয়েছি, এত বড় লয়ার বানিয়েছি কি এই রকম অমানুষের মতো আচরণ করার জন্য? সেটাও আবার নিজের বিয়ে করা বউয়ের সাথে। তে কি তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকা, নাকি অন্য কেউই যাকে হারানোর ভয় আছে তোমার, যে কারণে তার সাথে এরকম বিহেভিয়ার করতে হবে? তোমার হাজবেন্ড হওয়ার কোনো যোগ্যতাই নাই। আমি আমি ভালোবাসি ওকে বাবা। শাট আপ! ভালোবাসো? কি ধরনের ভালোবাসো তুমি ওকে, যে ওর পায়ের নিচে তুমি সিগারেটের আগুন দিয়ে পড়ে দিলে? জঙ্কুক একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর একটা কথা বলার মতো কোনো চান্সই নাই। ডক্টর সবটা বলে দিয়েছে, জঙ্কুক বুঝতে পেরেছে। কিসের এত ইনসিকিউরিটি তোমার? প্রত্যেকটা মেয়ের জীবনে তার স্বামীর গুরুত্বটাই সব থেকে বেশি থাকে, কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না, কারণ তুমি তো একটা সাইকো। আর বুঝবেই বা কিভাবে? তুমি তো সেই স্থানটা তের মনে কখনো বানাতেই পারবে না। তোমার এই ধরনের বিহেভিয়ারের কারণে একদিন তে তোমাকে ঠিক ছেড়ে চলে যাবে, নয়তো মরে যাবে। বাবা প্লিজ এই ধরনের কথা বলবে না। কেন বলবো না? বউ মরে যাবে কথাটা শুনলে খারাপ লাগে, তুমি তো মেরে ফেলবে। জঙ্কুক, আমি তোমাকে কিছু বলি না দেখে তুমি ভাববা না যে আমি কিছুই জানি না। আমি সমস্তটা বুঝি, সমস্তটা দেখছি। তে পুরোপুরি সুস্থ হওয়ার পর যদি তোমার সাথে সংসার না করতে চায়, সে চলে যেতে চায়, আমি বলে দিলাম জঙ্কুক, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। কথাটি বলে আরিম রাগে গজগজ করতে করতে ওখান থেকে চলে যায়। জঙ্কুক ওখানেই থো মেরে দাঁড়িয়ে আছে। এতটা সময় ধরে কিচেনের দরজায় দাঁড়িয়ে জিন সবটা শুনছিল। জঙ্কুককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিন এগিয়ে আসে। মুখ খুলে জঙ্কুককে কিছু বলতে যাবে, তার আগে জঙ্কুক বলে ওঠে, মৃত্যু ছাড়া আমাকে তের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। কথাটি বলে জঙ্কুক নিজের রুমে চলে যায়। তে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। জঙ্কুক গিয়ে তের পাশে বসে। তের হাতটা নিজে দু হাতের মাঝখানে নিয়ে তের হাতে কয়েকটা চুমু খায়। তের হাতটা নিজের গালে ছুঁয়ে রাখে। তের ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ খুলে না। জান পাখি, সরি, আই এম সো সরি। আমি কি করব বলো? আমি তোমাকে ভালোবাসি জান। তুমি আমার বউ, আমার বিয়ে করা, আমার একটা মাত্র বউ, আমার একটা মাত্র অর্ধাঙ্গিনী। তুমি তুমি কি করে পারো জান আমাকে রেখে এইভাবে পালিয়ে যেতে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকতাম জান? আমি ইচ্ছা করে কিছুই করি না। আমি তো নিজের রাগটা কন্ট্রোল করার অনেক চেষ্টা করি। আমি তো চাই তোমার সাথে একটা স্বাভাবিক জীবনযাপন করতে, তোমাকে সেই সকল আদর ভালোবাসা দিয়ে রাখতে যেটা একটা হাজবেন্ড তার বউকে দেয়। কিন্তু তুমি তুমি বারবার আমাকে প্রত্যাখ্যান করো জান। তুমি কি করে আমাকে রেখে চলে যেতে পারলে? তুমি কেন বুঝতে চাও না জান? যাকে তুমি ভালোবাসো সে শুধু তোমার ভালো দিকগুলোকে ভালোবাসে, তোমার খারাপ দিকগুলোকে ভালোবাসে না। ওটা ভালোবাসা না। আমি তোমাকে ভালোবাসি জান, তোমার ভালো খারাপ সবটাকে ভালোবাসি, সব দিকগুলোকে ভালোবাসি। তুমি কি একটা বারো আমার ভালোবাসা চোখে দেখো না? বাবা বাবা এসব কি বলছে জান? তুমি চলে যেতে চাইলে তোমাকে চলে যেতে দেবে? আমি আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া? তুমি তুমি তো আমার গার্লফ্রেন্ড না যে চলে গেলেই ভুলে যাব। তুমি আমার ওয়াইফ, আমার অস্তিত্বে মিশে আছো তুমি। আমার অস্তিত্ব যদি আমার কাছ থেকে চলে যায় আমি বাঁচতে পারবো বলো? জঙ্কুকের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জঙ্কুকের চোখের পানিতে দিয়ে হাত ভিজে যাচ্ছে। সে সমস্তটাই বুঝতে পারছে, কিন্তু চোখ মিলে তাকাচ্ছে না। জঙ্কুক হঠাৎ করে লক্ষ্য করলো তের শরীরটা ঘেমে যাচ্ছে। তের কপাল, মুখ, গলা, মাথার চুল সমস্তটাই ঘেমে যাচ্ছে। জঙ্কুক তাড়াতাড়ি করে তের শরীরের উপর থেকে চাদর সরিয়ে দিয়ে টিস্যু দিয়ে তের শরীর থেকে, মুখ থেকে ঘাম মুছতে শুরু করে। তের মাথার চুলটাও কিছুটা ঘেমে গিয়েছিল, সেটাও ভালোভাবে মুছে দিল জঙ্কুক। জঙ্কুক একটু পর পরই স্যালাইনটা চেক করছে। ডক্টর বলে দিয়েছে স্যালাইন শেষ হলে তেকে গরম গরম কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে, তাই বারবার জঙ্কুক স্যালাইন চেক করছিল। জঙ্কুকের হঠাৎ করে মনে পড়ে গেল তের তো পিরিয়ড হয়েছে, অনেক সময় হয়ে গেছে, তার এখন পেট চেঞ্জ করা উচিত। জঙ্কুক কাবার থেকে আবারও এক পিস পেট নিয়ে তের কাছে আসে। কোনো রকম কোনো ঘেন্না কিংবা খারাপ লাগা কাজ করছে না জঙ্কুকের কাছে। তের শরীরের ওপর থেকে চাদরটা সরিয়ে তের জামাটা উঁচু করে যে না পায়জামায় হাত দেবে, সঙ্গে সঙ্গে তের চোখ মেলে তাকায়। হঠাৎ করে তে এভাবে তাকিয়ে উঠেছে দেখে জঙ্কুক একটু ভয় পেয়ে যায়। তারপরও নিজেকে স্বাভাবিক করে তেকে বলে, জান এটা চেঞ্জ করতে হবে, অনেক সময় হয়ে গেছে তো। আমি আমি পারবো। কিন্তু তুমি তো উঠেই দাঁড়াতে পারো না, কিভাবে পারবে? তোমার তো শরীর ভালো না জান। না না প্লিজ, আপনি ধরবেন না। আমি আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ধরবো না, তুমি পড়ো, আমি হেল্প করি। কথাটি বলে জঙ্কুক তের কোমরের উপরে চাদর দিয়ে দেয়। পাকা 20 মিনিট ট্রাই করার পর তে নিজের পেট পড়তে সক্ষম হয়। বাট এখন কথা হচ্ছে যেটা খুলেছে সেটা ফেলবে কিভাবে? তার পায়ের নিচে তো ফোসকা পড়ে আছে। হাতের মধ্যে ক্যানুলা লাগানো, শরীরটা দুর্বল, স্যালাইন চলছে। এখন সে কি করবে? জঙ্কুক দু হাত বুকের মধ্যে গুজে খাটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তে এত সময় ধরে চাদরের নিচে যে পেট পড়ার জন্য স্ট্রাগল করছিল সেটা দেখছিল আর মিটমিট করে হাসছিল। ওটা আমার কাছে দাও। না না প্লিজ, আমি পারবো, আপনি আমাকে একটু দাঁড়াতে সাহায্য করতে পারেন। শাট আপ। সমস্যাটা কি তোমার? আমি ধরলে, আমি করলে কি প্রবলেম? না না, এই ধরনের কাজ কেউ কাউকে দিয়ে করায়, তাছাড়া ঘেন্নারও তো একটা ব্যাপার আছে। কথাটি শোনা মাত্র জঙ্কুক তের কাছে এসে বসে, এক হাত দিয়ে তের পেটের উপরে ঘষতে থাকে আর তের মুখের দিকে তাকিয়ে বলে, কি ধরনের কথা বলছো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। এই পৃথিবীতে একমাত্র তুমি একজন ব্যক্তি যার কোনো কিছুতেই আমার কখনো ঘেন্না থাকার কথা না। ইনফ্যাক্ট তুমি জানো জান, তোমাকে বিয়ে করে তোমার সাথে ইন্টিমেট হওয়ার পরে আমি এতটা স্যাটিসফ্যাকশন পাই নাই। আজকে এই কাজটা করাতে আমি যতটা স্যাটিসফ্যাকশন পেয়েছি, আজকে মনে হয়েছে সত্যি আমি তোমার পর, তুমি শুধু আমার। কথাটি অনেক আনন্দ আর খুশি নিয়ে জঙ্কুক বলছিল।
তারপর হঠাৎ করে আনএক্সপেক্টেড ভাবে তে ঠোঁটে একটা কিস করে দেয় জঙ্কুক। তের হাত থেকে পেটটা নিয়ে জঙ্কুক একটা স্মাইল দিয়ে তের মুখের দিকে তাকিয়ে বলে, জান পাখি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই স্যালাইনটা শেষ হয়ে যাবে, তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করব। তোমার ওষুধও তো খেতে হবে, বলো, তাড়াতাড়ি সুস্থ হতে হবে জান, তোমাকে এভাবে বিছানায় দেখতে আমার ভালো লাগে না। কথাটি বলে জঙ্কুক আবারও তের গালে একটা সফট কিস করে দেয়। আজকে তের কাছে জঙ্কুককে একেবারে অন্যরকম মনে হচ্ছিল, কেমন যেন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। তে জঙ্কুককে কোনো কাজে আর কোনো প্রকার বাধাই দেয় নাই। জঙ্কুকের হাতে খাবার খেয়েছে, ওষুধ খেয়েছে, জঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমিয়েছে। জঙ্কুক নিজের হাতে তের চুলে বেনি করে দিয়েছে, যেরকমটা পেরেছে ওরকমটাই দিয়েছে। পায়ের নিচের ব্যথা জায়গাগুলোতে খুব যত্ন সহকারে মলম লাগিয়ে দিয়েছে। সে সময় পর পর দেখে শুধু জিজ্ঞাসা করেছে যে ওয়াশরুমে যাবে নাকি। তে যতবারই ওয়াশরুমে যেতে চেয়েছে ততবার জঙ্কুক তাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেছে, এমনকি দরজাও বন্ধ করে নাই। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে তের জন্য অপেক্ষা করেছে। ভেতর থেকে তে ডাকতে থেকে আবারও কোলে করে এনে বিছানা শুয়ে দিয়েছে। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে থেকে ঘুম পাড়িয়েছে। দুজনে বসে একসাথে অনেক গল্প করেছে, ভিডিও গেম খেলেছে, মুভি দেখেছে। ঘরের মধ্যে তে প্রচুর পরিমাণে বোর হয়ে যাচ্ছিল, তাই জঙ্কুক থেকে কোলে করে ছাদে নিয়ে গেছে। ছাদে দোলনার উপরে তেকে শুয়ে দিয়ে নিজের পায়ের উপরে মাথা রেখে তে মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক গল্পও করেছে। জঙ্কুকের এইরকম বিহেভিয়ারে তে পুরোপুরি আশ্চর্য হয়ে গেছে। জঙ্কুকের মতো এইরকম সাইকো মানুষ যে এত কেয়ারিং একজন হাজবেন্ড হতে পারে সেটা কখনোই কল্পনা করে নাই তে। একটানা 4 দিন জঙ্কুক বাসা থেকে কোথাও যায় নাই। 4 দিন 24 ঘন্টায় জঙ্কুক তের সাথে ছিল, আর তের ভালো মন্দ সমস্ত কিছুই খেয়াল রেখেছে। তবে এত কিছুর মাঝে একটা জিনিস জঙ্কুক কখনোই ভুলে নাই, সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় তের বুকে মাথা রেখে ঘুমানো। হাজবেন্ডরা ওয়াইফদের যেভাবে নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুম পাড়ায়, জঙ্কুক পুরোটাই উল্টো। এত কিছুর মধ্যে একটা আবদারি সে বারবার তেকে করেছে, সেটা হচ্ছে তের বুকে সে মাথা রেখে ঘুমাবে আর তে তাকে জড়িয়ে ধরে রাখবে। আর তেও জঙ্কুককে ওভাবে নিয়ে ঘুমিয়েছে। তবে প্রথম 2 দিন তো জঙ্কুক নিজে থেকে গিয়েছে তের বুকের মধ্যে, বাট পরের 2 দিন জঙ্কুককে বুকে নেওয়ার জন্য তে আগে থেকে প্রস্তুত ছিল। 5 দিন কমপ্লিট হয়ে গেছে, তে এখন পুরোপুরি ভাবে সুস্থ। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে নিয়েছে তে। এতদিন তো অসুস্থতার কারণে শাড়ি পরতে পারে না, তবে আজকে একটা ভালো শাড়ি পরেছে। মাথার চুলগুলো খুব ভালোভাবে শুকিয়েছে, নাহলে জঙ্কুক বোকা দিবে ভেজা চুল দেখলে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো ভালোভাবে পরিপাটি করে ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল দিয়ে নিল তে। জঙ্কুক এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এর যতটুকু মনে আছে একবার ফোন করেছিল, আজ যেন কি ইম্পর্টেন্ট কাজ আছে। উফ, এখনো কেন উঠছে না? ওনার অফিসে যেতে হবে তো। এমনিতে আমার জন্য 5 দিন অফিস মিস করেছে। হেঁটে গিয়ে কাঁচের জানালার উপর থেকে পর্দাগুলো সরিয়ে দিতে বাইরের আলো আসতে জঙ্কুক নড়ে চড়ে উঠলো। চোখ বুলে দেখলো তে সামনে দাঁড়িয়ে আছে। জঙ্কুক থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। একেবারে সুস্থ তে, তার উপরও শাড়ি পরেছে, সেজেছে। তের মুখের দিকে তাকিয়ে জঙ্কুক একটা বিগ স্মাইল দিল। তে স্বাভাবিক দৃষ্টিতে বিছানার কোনায় দাঁড়িয়ে জঙ্কুককে দেখছে। জঙ্কুক এক হাত বাড়িয়ে দেয় তের দিকে। জঙ্কুক ইশারা করে বলে তার হাতটা ধরে তার কাছে যেতে। তে 1 সেকেন্ডও দেরি করে না, জঙ্কুকের হাত ধরে হাঁটুতে ভর দিয়ে বিছানায় উঠে পড়ে তে। জঙ্কুক তেকে নিজের বুকের উপরে টান মেরে শুইয়ে দিয়ে তের ঠোঁটে একটা কিস করে দেয়। জঙ্কুক থেকে জড়িয়ে ধরে তের ঠোঁটে কিস করেই যাচ্ছে, কিন্তু তে কোনো প্রকার কোনো বাধা দিচ্ছে না। তে জঙ্কুকে কিস ব্যাক করছে না, কিন্তু কোনো প্রকার কোনো আপত্তি করছে না। জঙ্কুক থেকে কিস করা ব্রেক করে তের গালে হাত দিয়ে বলে, গুড মর্নিং জান পাখি। সকালবেলা ঘুম থেকে উঠে চোখের সামনে তোমার এই মায়াবী মুখ, আমি আর কিচ্ছু চাই না, এতটুকু যথেষ্ট আমার জন্য জান। কিন্তু জান, আমাকে কি খুন করে ফেলার কোনো ইচ্ছা আছে? সকাল সকাল শাড়ি পরে এভাবে সেজেছো কেন? কি চাচ্ছ জান? তোমার এই রূপের আগুনে জ্বলে পুড়ে আমি ছারখার হয়ে যাই? আমাকে পুড়িয়ে ফেলতে চাও, পুড়িয়ে মারতে চাও? কিছুই করতে চাচ্ছি না। আপনার না অফিস আছে, লেট হয়ে যাচ্ছে তো। জঙ্কুক তের মুখে এই ধরনের কথা শোনার জন্য প্রস্তুতি ছিল না, কারণ সে তো অভ্যস্ত না। জঙ্কুক পুরোপুরি শকড হয়ে তের মুখের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি হয়েছে জান? তোমার শরীর ঠিক আছে তো? কথা হয়ে জঙ্কুক তের গালে মাথায় হাত দিয়ে চেক করতে শুরু করলো। আরে কি করছেন? আমি সুস্থ, আমার কিছু হয় নাই। তুমি ঠিক আছো? তাহলে তুমি এভাবে কথা কেন বলছো? জঙ্কুকের কথাটি শোনা মাত্রই তে অপ্রস্তুত হয়ে যায়। জঙ্কুকের বুকের উপর থেকে উঠে বিছানায় বসে পড়ে। 2 হাত দিয়ে শাড়ির আঁচল টানতে শুরু করে। জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা সফট স্মাইল দেয়। জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। বিছানা থেকে উঠে বসে মনে মনে ভাবতে শুরু করে, তে আমাকে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু প্রত্যাখ্যানও করছে না। আমার জন্য এতটুকুই যথেষ্ট। এভাবে থাকলেও চলবে, আমার যা ইচ্ছা করুক, যেভাবে ইচ্ছা সেভাবে থাকুক, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবা যাবে না। জঙ্কুক থেকে আর বেশি জ্বালাতন করতেই চায় না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। বিছানা থেকে উঠে কাবার্ড খুলে জঙ্কুকের জন্য কাপড় বের করতে শুরু করে। জঙ্কুকের জন্য সমস্ত কিছু গুছিয়ে বিছানায় রেখে দেয়। জঙ্কুক শাওয়ার নিয়ে কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে আরেকটা টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানা থেকে তাকিয়ে দেখে তে আগে থেকে তার সমস্ত আউটফিট গুলো বিছানাতে সাজিয়ে রেখেছে। জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি হয়ে যায় তের এইরকম নর্মাল বিহেভিয়ার দেখে। জঙ্কুক প্যান্ট পরে শার্টের বোতাম লাগাতে লাগাতে তে সামনে গিয়ে দাঁড়ায়, কারণ তে আগে থেকে হাতে টাই নিয়ে দাঁড়িয়েছিল। জঙ্কুক সামনে এসে দাঁড়াতেই তে 2 পায়ে ভর দিয়ে হাত দুটো উঁচু করে দেয়। সঙ্গে সঙ্গে জঙ্কুক তার মাথাটা একটু নিচ দিকে নামিয়ে আনে। তে একদম শান্ত ভাবে মনোযোগ দিয়ে জঙ্কুককে টাই পরিয়ে দিচ্ছে, আর জঙ্কুক তের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে তের মুখে কোনো বিরক্তি কিংবা রাগ ছিল না, একেবারে নর্মাল ব্যবহার করছে তে। হঠাৎ করে দরজার শব্দ হয়। প্রতিদিনের মতো আজকেও জিন জঙ্কুক আর তের জন্য খাবার রুমে পাঠিয়ে দিয়েছে। কাজের লোক টেবিলের উপরে খাবারের ট্রেটা রেখে রুম থেকে বের হয়ে যায়। তে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে জঙ্কুকের জন্য খাবার সার্ভ করতে স্টার্ট করে। জঙ্কুক তো হা করে তাকিয়ে আছে তের দিকে। কি করছে ও? আমি আর এসব নিতে পারছি না, আমি পাগল হয়ে যাবো। ওখানে দাঁড়িয়ে কেন আছেন? নাস্তা করবেন না? অফিসে যাবেন না?
জঙ্কুক চুপচাপ গিয়ে তের পাশে বসে পড়ে। জঙ্কুক খাবার খাওয়া স্টার্ট করতে তে নিজের খাবার খেতে শুরু করে। জঙ্কুক আর চোখে থেকে দেখছে খুব স্বাভাবিকভাবেই খাবার খাচ্ছে। অন্য সময় তো খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়, কিন্তু আজকে একদম নর্মাল বিহেভিয়ার করছে। জঙ্কুক অফিসের জন্য বের হতে গেলে তে নিজের হাতে ব্যাগ এনে জঙ্কুকের হাতে দেয়। জঙ্কুক সঙ্গে সঙ্গে থেকে জড়িয়ে ধরে, তের ঘাড়ের নাক ডুবিয়ে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে তের গলায় কয়েকটা কিস করে। তের ঘাড়ের পেছনে হাত দিয়ে তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে একটা ডিপ কিস করে। জান পাখি, দুপুরবেলা কিন্তু খাবার খেয়ে ঠিকঠাক ওষুধ খেয়ে নেবে। খবরদার, খাবার খাওয়া কিন্তু বন্ধ করবে না, আমি কিন্তু সব দেখি। আচ্ছা ঠিক আছে, আমি খাবার খেয়ে ওষুধ খেয়ে নেবো। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা স্মাইল দেয়, তারপরে রুম থেকে বের হয়ে যেতে লাগে। হঠাৎ করে কিছু একটা মনে করে জঙ্কুক দাঁড়িয়ে পড়ে, তের দিকে তাকিয়ে বলে, জান পাখি, আমি না থাকলে তুমি আমাকে মিস করবে তো? কথাটি বলে জঙ্কুক শান্ত দৃষ্টিতে তের মুখের দিকে তাকিয়ে থাকে। তেও অপলক দৃষ্টিতে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো প্রকার কোনো উত্তরই দেয় না। সমস্যা নাই জান পাখি, মিস করো আর না করো, কিন্তু আজকে তুমি আমাকে যতটুকু দিয়েছো ততটুকুই আমার জন্য যথেষ্ট। আমি এভাবেই তোমার সাথে প্রচুর পরিমাণে খুশি জান, এর থেকে বেশি আমার দরকার নাই। কথাটি বলে জঙ্কুক অফিসের উদ্দেশ্যে চলে যায়, আর রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটি অটোমেটিক লক হয়ে যায়। অফিস রুমে খুব সিরিয়াস মুডে বসে আছে জঙ্কুক। কালকে থেকে ম্যানেজার বারবার ফোন করেছে, খুব ইম্পর্টেন্ট একটা কেস লড়তে হবে, ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে মিটিং আছে। ম্যানেজার এসে জঙ্কুককে জানিয়েছে ক্লায়েন্ট অপেক্ষা করছে মিটিং রুমে। জঙ্কুক দ্রুত, কারণ তেকে ছাড়া 1 মিনিটও থাকতে ভালো লাগছে না, তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় ফিরে যাবে সে। মিটিং রুমে দরজা ঠেলে ভিতরে ঢুকে সামনে তাকানোর সঙ্গে সঙ্গে জঙ্কুক যেন 180 ভোল্টের একটা শট খেলো। ইউনো সামনে দাঁড়িয়ে আছে, ইউনোকে দেখা মাত্রই জঙ্কুকের ফেস এক্সপ্রেশন একেবারে চেঞ্জ হয়ে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তে। রাত 9টা বাজে। সেই সকালবেলা জঙ্কুক নাস্তা খেয়ে অফিসে গিয়েছিল, এখন পর্যন্ত ফিরে আসে নাই। কিন্তু এরকমটা তো হওয়ার কথা না। অফিসে যাওয়ার 1 ঘন্টার মধ্যে 6 বার ফোন করেছিল তেকে, কিন্তু তারপর থেকে আর একটা ফোনও করে নাই। তের কাছে ফোন তো আছে, বাট ওটার মধ্যে কোনো টাকা কিংবা এমবি নাই, কোনো ব্যবস্থাই নাই কাউকে ফোন করার। পাসওয়ার্ড দিয়ে লক করা, শুধুমাত্র ফোন রিসিভ করার ব্যবস্থা আছে, কিন্তু ডায়াল করার মতো কোনো ব্যবস্থাই নাই। জঙ্কুককে নিয়ে ভাববে না করেও সারাটা দিন সে জঙ্কুককে নিয়ে ভেবেছে। রুমের মধ্যে বন্দি থাকার কারণে কাউকে জিজ্ঞাসা করতে পারছে না যে জঙ্কুক কেন আসছে না। বারবার বেলকনিতে যাচ্ছে, গেটের দিকে তাকিয়ে গাড়ি আসছে নাকি সেটা চেক করছে। 9:30টার দিকে গেট দিয়ে জঙ্কুকের গাড়িটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। দৌড়ে রুমে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। জঙ্কুক রুমে ঢুকলেই যেন তাকে দেখতে পারে। কয়েক মিনিটের মধ্যে জঙ্কুক দরজা খুলে রুমে প্রবেশ করে। সামনে তে দাঁড়িয়ে আছে। তে তো আশ্চর্য হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে দেখছে। জঙ্কুককে কেমন যেন বিধ্বস্ত লাগছে। শার্টের বোতাম খোলা, টাইটা কেমন যেন লুজ হয়ে আছে, চুলগুলো এলোমেলো, হাতের ব্যাগটা ছুঁড়ে মারলো সোফার উপরে। তে বুঝতে পারছে না কি হচ্ছে, কিছুটা ভয় পেয়ে শুকনো ঢোক গিলল তে। জঙ্কুক আর চোখের তের দিকে এক পলক তাকিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে তেকে উদ্দেশ্য করে বলে, খেয়েছো? এত রাত হয়ে গেছে, এখনো কেন খাও নাই? তোমার তো ওষুধ আছে। ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে তোমার। অসুস্থ শরীরে না খেয়ে বসে থাকার মানেটা কি? আপনি খাবেন না? তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? তে কোনো কথাই বলছে না, একদম চুপ করে দাঁড়িয়ে আছে। আসলে কয়েকদিন যাবত একসাথে খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে ওষুধ খেয়ে ফেলো। কেন, বাড়ি থেকে খেয়ে এসেছেন? না, এমনি খেতে ইচ্ছা করছে না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। কথাটি বলে জঙ্কুক ওয়াশরুমে ঢুকতে লাগবে। পেছন দিক দিয়ে তে বলে, এত লম্বা রাত না খেয়ে থাকা যায় নাকি? কথাটি শুনে জঙ্কুক দাঁড়িয়ে পড়ে, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, 1 রাত না খেলে কি মরে যাবো? আর যদি মরে যাই তাহলে তো তুমি বেঁচেই যাবে। কথাটি বলে জঙ্কুক ওয়াশরুমে ঢুকে পড়ে, আর তে ওভাবে ওখানে দাঁড়িয়ে থাকে। জঙ্কুকের শেষের কথাটি তের কাছে একেবারে ভালো লাগে না। তের চোখের কোনায় পানি চলে এসেছে। হঠাৎ করে জঙ্কুকের এই ধরনের পরিবর্তন তে হজম করতে পারছে না। অন্য দিন তো অফিস থেকে এসে তের উপরে ঝাঁপিয়ে পড়ে, আদর করে জোর করে খাইয়ে দেয়, কত ধরনের কত ঢং করে। আর আজ একেবারে উল্টো হচ্ছে সমস্তটা। জঙ্কুকের এই ধরনের আচরণে হঠাৎ করে তের খিদাটা গায়েব হয়ে গেল। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। শাওয়ার নিয়ে বের হয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে তে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে আছে। টেবিলের উপরে তাকিয়ে দেখে খাবারগুলো যেরকম ছিল ওরকমই পড়ে আছে, এর মানে তে খায় নাই। জঙ্কুক কোনো কথাই বলে না, রুমের লাইট অফ করে তের পাশে গিয়ে শুয়ে পড়ে। 1 ঘন্টা হয়ে গেছে তেকুক বিছানায় গেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ ঘুমাতে পারে নাই। 1 ঘন্টা পর হঠাৎ করে জঙ্কুক গিয়ে তেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে। আচমকায় জড়িয়ে ধরাতে তে একটু চমকে যায়। জঙ্কুক হঠাৎ করে তের ঘাড়ের মধ্যে টিপ ভাবে কিস করতে শুরু করে, লিক করতে শুরু করে, আর এক হাত তের জামার মধ্যে ঢুকিয়ে মুক্ত বুকের মধ্যে আর পেটের মধ্যে টাচ করতে শুরু করে। তে কোনো প্রতিক্রিয়াই করছে না, চুপ করে নীরবে শুয়ে আছে। তেকে চুপ থাকতে দেখে জঙ্কুক ইচ্ছা করে তে শরীরে হার্ড ভাবে টাচ করতে স্টার্ট করে। তারপরও তে কিছুই বলছিল না। এক পর্যায়ে জঙ্কুক তেকে নিজের দিকে ঘোরায়। তে তাকিয়ে আছে জঙ্কুকের চোখের দিকে, আর জঙ্কুকও তের চোখের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে তে শরীরে তের বুকে হার্ড ভাবে টাচ করছিল। তে কিছুই বলছে না। কি ব্যাপার, আজকে আমার টাচ তোমার কাছে খারাপ লাগছে না? আজকে বাধা দিচ্ছ না কেন? কান্না করছো না কেন? জঙ্কুকের এই কথার কোনো উত্তরই নাই তের কাছে। সত্যি তো তার খারাপ কেন লাগছে না? আজকে কেন সে বাধা দিচ্ছে না? তের ভাবনার মাঝখানে জঙ্কুক মুখ ডুবিয়ে দিল তের বুকের মধ্যে, জোরে জোরে ফাইট করতে স্টার্ট করলো। কিন্তু তে এখনো কিছুই বলছে না। কেন বলছে না সে নিজেও জানে না। অন্য সময় তো ধস্তাধস্তি করে, ধাক্কা মারে, বারবার শরীরের উপর থেকে জঙ্কুককে ধাক্কা মেরে নামিয়ে দেয়, কিন্তু আজকে কিছুই করছে না। উল্টো জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে রেখেছে, জঙ্কুকের মাথাটা শক্ত করে চেপে ধরে রেখেছে তার বুকের সাথে। জঙ্কুক যখন দেখতে পেল আজকে তে তাকে প্রত্যাখ্যান করছে না, উল্টো নিজের
নিজের কাছে টানছে। সঙ্গে সঙ্গে জঙ্কুক হার্ডলি থেকে পাইট করা পাত দিয়ে সফট ভাবে কিস করতে স্টার্ট করলো। জঙ্কুক তের গলায় একের পর এক চুমু খাচ্ছে আর তেও জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আছে। জঙ্কুক আস্তে আস্তে তের ঠোঁটের কাছে যায়। তে আধো আধো চোখ মেলে জঙ্কুকের চোখের দিকে তাকিয়েছিল। জঙ্কুক তের চোখে তাকিয়ে থাকা অবস্থাতেই টান দিয়ে তের ঠোঁট জান পাখি, তুমি নিজে থেকে আমাকে কবে আদর করবে? আজকে একটু আদর করো না জান। আসলে জঙ্কুকের বডি, জঙ্কুকের টাচ করা, তাকে আদর করা, তার সাথে ইন্টিমেট হওয়া সমস্তটাতেই তে অভ্যস্ত হয়ে গেছে। কয়েকদিন ধরে ক্যাপ পরাতে সে নিজেও উত্তেজিত ছিল জঙ্কুকের কাছে পাওয়ার জন্য। তাই তো আজকে আর জঙ্কুককে তার বডি প্রত্যাখ্যান করছে না, তার বডি রেড করছে, জঙ্কুকের আদরগুলো উপভোগ করছে। জঙ্কুক আবদারটি করার সঙ্গে সঙ্গে তে তার টান দিয়ে জঙ্কুকের লিপ করতে স্টার্ট করে দেয় আর সঙ্গে সঙ্গে জঙ্কুকের ঠোঁটে কিস করতে স্টার্ট করে। তে গভীরভাবে জঙ্কুকের ঠোঁটে কিস ব্যাক করছিল। এক হাত দিয়ে জঙ্কুকের ঘাড়টা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর অন্য হাতটা জঙ্কুকের টি শার্টের মধ্যে ঢুকিয়ে জঙ্কুকের অ্যাপস টাচ করতে ব্যস্ত হয়ে পড়েছে। তের হাত নিজের বডির মধ্যে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কুক আরো উত্তেজিত হয়ে গেল। অতিরিক্ত প্লেজারে জঙ্কুকের ঠোঁটের মধ্যে একটা জোরে পাইট করে দেয়, যেটার কারণে ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করে। তারপরও তে একটু নড়ছে না। জঙ্কুকের ঠোঁট থেকে বেরিয়ে আসা ব্লাড করছিল আর ঠোঁট চেটে চেটে তেল ব্লাড গুলো তুলে ফেলছিল। তেল জঙ্কুকের টি শার্টটা উপর দিকে উঠিয়ে জঙ্কুকের পিঠ খামচে ধরেছে। জঙ্কুক যতবার টান দিয়ে তেল লিপস ততবারই জঙ্কুকের পিঠ আরো শক্ত করে আঁকড়ে ধরছিল। তে তার আচরণে স্পষ্ট ভাবে জঙ্কুককে বুঝিয়ে দিচ্ছিল যে জঙ্কুকের এইরকম ভাবে তেল লিপস খুব ভালো লাগছিল। জঙ্কুক যখনই নিঃশ্বাস নেওয়ার জন্য তে ঠোঁট ছেড়ে দিচ্ছিল, তে তখনই জঙ্কুকের পিঠ আরো খামচে ধরে নিজের দিকে টানছিল, যেন তে চাচ্ছিল জঙ্কুক তাকে আরো কিস করুক। জান পাখি, ইউ ওয়ান্ট মোর? তে তো কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু হাত দিয়ে জঙ্কুককে নিজের দিকে টানছে। কিন্তু জঙ্কুক ইচ্ছা করে তে মুখের দিকে তাকিয়ে আছে, মাথাটা নিচে করছে না। তে অতি মাত্রায় উত্তেজিত হয়ে মাথাটা একটু উঁচু করে ঠোঁট পাউট করে জঙ্কুককে ইশারা করছে। ইউ ওয়ান্ট মোর কিস জান? তে আবারও তার ঠোঁটটা পাউট করে মাথাটা উঁচু করে জঙ্কুকের দিকে মুখটা এগিয়ে দিচ্ছে। জঙ্কুক কিছুতেই থেকে কিস করছে না, তে মুখের দিকে তাকিয়ে আছে। জঙ্কুকের দিকে এভাবে দেখতে ভীষণ ভালো লাগছিল। জঙ্কুক ইচ্ছা করে দিকে কিস করছে, ইচ্ছা করে দিকে কিস করছে না। তে অতি মাত্রায় উত্তেজিত হয়ে নিজের অজান্তে এক হাত নিয়ে যায় জঙ্কুকের চুলের মধ্যে। জঙ্কুকের চুল শক্ত করে চেপে ধরে তে। জান পাখি, কি করছো? চুল ছিঁড়ে ফেলবে আমার। কথাটি শোনা মাত্রই তে যেন আরো জোরে খামচে ধরলো জঙ্কুকের চুল। এবার তে নিজে থেকে জঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। জঙ্কুক তে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে বলে উঠলো, ইউ ওয়ান্ট ইট জান পাখি। কথাটি বলতে দেরি আর জঙ্কুকের ঠোঁটে তের দাঁত বসিয়ে দিতে দেরি হলো না। জঙ্কুকের ঠোঁটে তে কামড় দিয়ে ধরে রেখেছে। জঙ্কুক তে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে একটা স্মাইল করে, তারপর আবারও জঙ্কুক তে ঠোঁটে কিস করতে স্টার্ট করে। দুজন দুজনকে পাগলের মতো কিস করছিল। তে প্রচুর পরিমাণে উত্তেজিত ছিল। সে এই মুহূর্তে শুধুমাত্র জঙ্কুকের টাচ ফিল করতে চাচ্ছে, আর অন্য কোনো কিছুই তার মাথার মধ্যেই ছিল না। জঙ্কুক কিস করছে, তার হাত দিয়ে তের ফুল বডিতে টাচ করছে। জঙ্কুকের ক্ষেত্রে এটা একেবারে নতুন না, সে আরো আগেও এরকমটা করেছে, তবে তের জন্য এটা একেবারেই প্রথমবার ছিল। এর আগে যতবারই তে কোনো প্রকার জঙ্কুকের ডাকে সাড়া দেয় নাই, তবে আজ তেও জঙ্কুকের মতো জঙ্কুকে টাচ করে ফিল নিতে ব্যস্ত হয়ে পড়েছে। এক পর্যায়ে তেকুক দুজনে যায় জঙ্কুক তের সাথে, তবে আজকে আর তে কোনো কিছুতে বাধা দেয় নাই। আজকে তে জঙ্কুকে কোনো বাধা না দেওয়ার কারণে জঙ্কুক তের সাথে একেবারে জেন্টাল ভাবে, তবে তের কাছে জঙ্কুকের এইরকম জেন্টাল রূপ ভালো লাগছিল না। সাইকোতেই তে অভ্যস্ত হয়ে গেছে। পাকা 4 ঘন্টা এক টানা তেকুকের মধ্যে কন্টিনিউ চলে। ভোরের দিকে জঙ্কুক পুরোপুরি স্যাটিসফাইড হয়ে যাওয়ার পর তেকে ছেড়ে দেয়, তবে তের কাছ থেকে এক চুল পরিমাণও সরে যায় না। জঙ্কুক তের বুকে মাথা রেখে তের কোমর জড়িয়ে ধরে শুয়েছিল, আর আশ্চর্যজনক ভাবে জঙ্কুককে আজ নিজের কাছ থেকে সরায় নাই তে। জঙ্কুককে জড়িয়ে ধরে ওভাবেই ঘুমিয়ে পড়ে। সকাল 9টার সময় ঘুম ভাঙে জঙ্কুকের। ঘুম থেকে উঠে দেখে সে এখনো তের বুকে মাথা রেখেই ঘুমাচ্ছে, আর তেও তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে রয়েছে। জঙ্কুকের মুখটা তো তের গলার মধ্যে ছিল। জঙ্কুক এক পলক তের দিকে তাকিয়ে তের গলাতে কিস করতে স্টার্ট করে। সকাল সকাল এইরকম পিচ্ছি আদর পেয়ে ঘুম ভেঙে যায় তের, তবে এই মুহূর্তে চোখ খুলে জঙ্কুকের দিকে তাকাতে পারছে না তে। প্রচুর পরিমাণে লজ্জা আর অনেকটা অনুশোচনা কাজ করছে তের মধ্যে। কালকে তো এক্সাইটেড হয়ে জঙ্কুকের সাথে তাল মিলিয়ে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু সেগুলো ভেবে এখন নিজেকে নিজের গালি দিতে ইচ্ছা করছে। তবে এত কিছুর মাঝেও জঙ্কুককে এখনো নিজের কাছ থেকে নড়ে উঠতেই জঙ্কুক তের গলা ছেড়ে দিয়ে তে মুখের দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং জান পাখি। তে জঙ্কুকের চোখের দিকে এক নজর তাকায়, তারপর চোখ দুটো সরিয়ে নেয়। কোনো প্রকার কোনো উত্তরই দেয় না, আর জঙ্কুকের দিকে কোনো প্রকার কোনো বিরক্তই করে না। বিছানা থেকে আস্তে করে নেমে যায়। জঙ্কুক নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তে চাদর দিয়ে নিজের শরীরটা ঢেকে ফেলে। জঙ্কুক আর চোখে তের দিকে তাকিয়ে একটু হাসে, তারপর ওয়াশরুমে গিয়ে ঝটপট শাওয়ার নিয়ে রুম থেকে বের হয়ে যায়। জঙ্কুক তের সাথে কোনো প্রকার কোনো কথাই বলে না। জঙ্কুক রুম থেকে বের হয়ে গেছে এটা দেখার সঙ্গে সঙ্গে তে বিছানা ছেড়ে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। তে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসেই
দেখে জঙ্কুক অলরেডি অফিসে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। জঙ্কুক আজ অনেকদিন পর নিজেরটাই নিজেই বেঁধেছে। তের কাছে এই বিষয়টা একেবারে ভালো লাগছিল না। জঙ্কুকের টাই বেঁধে দেওয়া তার কাজ, কিন্তু জঙ্কুক আজকে এটা করার সুযোগ তাকে কেন দিল না? তের মধ্যে অন্যরকম ফিলিংস হচ্ছে, তবে কেমন একটা ফিলিংস, না রাগ হচ্ছে না ভালো লাগছে। তে অন্য মনস্ক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল তার কেন এইরকম খারাপ লাগছে। জঙ্কুক তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের মাথার চুল ঠিক করছিল। আয়নার তাকিয়ে যখনই তেকে এভাবে অন্য মনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো, সঙ্গে সঙ্গে জঙ্কুক থেকে বলল, কি কি এত ভাবছো তুমি? তে চমকে উঠে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কই কিছু না তো। জঙ্কুক কোনো প্রকার কোনো কথাই বাড়ায় না, এগিয়ে গিয়ে তের হাতে তের মোবাইলটা ধরিয়ে দিয়ে বলে, এই নাও তোমার ফোন, আজ থেকে তুমি পুরোপুরি স্বাধীন, আর আজ থেকে দরজাটাও খোলাই থাকবে। তে প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে যায়। জঙ্কুক তার ফোন তাকে ফেরত দিয়ে দিয়েছে। তে আমি অফিসে যাচ্ছি, তুমি চাইলে রুম থেকে বের হয়ে বাইরে যেতে পারো। কথাটি বলে জঙ্কুক ওখান থেকে চলে যেতে লাগলেই পেছন দিক দিয়ে তে বলে, না নাস্তা করবেন না? কথাটি শোনা মাত্রই জঙ্কুক একটু দাঁড়িয়ে পড়ে, তারপর থেকে উদ্দেশ্য করে বলে, আমি অফিসে নাস্তা করে নিব, তোমার নাস্তা তুমি করে নিও। মানে? জঙ্কুক এবার পেছন ঘুরে তের দিকে তাকায়। এনি প্রবলেম তে? আমি বুঝতে পারছি না তুমি কালকে থেকে এই রকম ব্যবহার আমার সাথে কেন করছো? জঙ্কুকের এই ধরনের কথায় তে বারবার অস্বস্তিতে পড়ে যাচ্ছে, অনুপস্থিত হয়ে যাচ্ছে, কি বলবে কিছু বুঝতে পারছে না। জঙ্কুক বুঝেও বারবার তেকে ইচ্ছা করে এই কথাই বলছিল। তে উত্তর দিচ্ছে না, জঙ্কুক চলে যাচ্ছে। তে ওভাবে দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে রাগ হচ্ছে তার, কারণ প্রতিদিন সকালবেলা জঙ্কুক তাকে মর্নিং কিস করে, অফিসে যাওয়ার সময় কত লুতুপুতু করে ভালোবাসার কথা বলে, আজকে কোনো কিছুই করলো না, এমনকি তার হাতে টাইটা পড়লো না। জঙ্কুকের এইরকম পরিবর্তন তে ভালো লাগছে না। কিছুটা বিরক্ত হয়ে রাগে বিছানার মধ্যে মোবাইলটা ছুঁড়ে মারলো। সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠলো। তে চমকে গেছে ফোনের শব্দ শুনে। বিছানা দিকে এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইউনোর নাম্বার ভাসছে। ইউনো কল করেছে। এটা দেখা মাত্রই তাড়াতাড়ি করে তে মোবাইলটা হাতে নেয়। জঙ্কুক গাড়িতে বসে মোবাইল হাতে নিয়ে দেখছে সবটা। ইউনো ফোন আসার সঙ্গে সঙ্গেই তে কতটা এক্সাইটেড হয়ে মোবাইলটা হাতে নিয়েছে ওটা দেখা মাত্রই একটা চাপ দিয়ে জঙ্কুক ফোনটা বন্ধ করে দিল। প্রচুর পরিমাণে রেগে গেছে জঙ্কুক এই সিন দেখে। দাঁত কটমট করে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে জঙ্কুক, কিন্তু কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এত সহজ না আমাকে হারিয়ে দেওয়া। আমি জীবন জঙ্কুক আজ পর্যন্ত কখনো হারি নাই, আর তোর মতো একটা পচকো ছেলের কাছে আমি হেরে যাবো ভেবেছিস? তুই দেখ আমি কি করি, জাস্ট ওয়েট এন্ড সি। তুই প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে মোবাইলটা তো হাতে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রিসিভ করে নাই। একের পর এক ফোন এসে যাচ্ছে, মেসেজ আসছে, না মেসেজ সিন করছে না ফোন রিসিভ করছে। তের মধ্যে কেমন একটা জড়তা কাজ করছে। ফোন রিসিভ করে ইউনোর সাথে কি কথা বলবে সেটাই বুঝে উঠতে পারছে না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে তে ফোনটা অফ করে দিল। ফোনটা ছুঁড়ে মারলো বিছানার উপরে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে ভালোভাবে পরিপাটি করে দরজার দিকে তাকালো। বিয়ের পর আজকে প্রথমবার সে শ্বশুর বাড়িতে ঘুরবে। তে তো এতদিন অপেক্ষা করেছে কবে এই দরজাটা খোলা পাবে আর কবে সে পালিয়ে যাবে, কিন্তু আজকে দরজা খোলার পরেও পালানোর কথা তার মাথায় আসছে না। অফিসের কেবিনে ফাইল হাতে নিয়ে বসে আছে জঙ্কুক। গভীর দৃষ্টিতে ফাইলের দিকে তাকিয়ে ফাইল রিড করছে। হঠাৎ করে জঙ্কুকের ফোনটা বেজে ওঠে। জঙ্কুক একটু বিরক্ত হয়ে মোবাইলের দিকে তাকিয়ে দেখে ইউনো ফোন দিচ্ছে। ইউনোর ফোন আসছে। ইউনোর ফোন আসা মাত্রই জঙ্কুকের প্রচুর পরিমাণে রাগ উঠে যায়। রেগে গিয়ে ফোনটা রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে ইউনো বলে, আমি ঠিক জানতাম আপনার এতটা সৎ সাহস নাই যে তেকে মুক্ত করে দিবেন। আর তেকে মুক্ত করে দেওয়া তো দূরের কথা, আপনি তো তেকে তের ফোনটাই দেন নাই। বারবার ফোন হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। এর মানে ফোনটা এখনো আপনার কাছেই আছে। আর এটার মানে কি দাঁড়ালো? মিস্টার জীবন জঙ্কুক শহরের সব থেকে বড় লয়ারগুলোর মধ্যে একজন, সে কিনা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরও প্রথম স্টেপেই হার মেনে গেল। ও শাট আপ, তোর এই সমস্ত ফালতু কথা শোনার সময় নাই আমার। তেকে আমি স্বাধীন করে দিয়েছি, আর যদি পারিস তাহলে তেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে দেখা, দেখি তেকে তুই নিতে পারিস কিনা। কথাটি বলে জঙ্কুক ফোনটা কেটে দেয়। এভরিওয়ান, এখন তো আমরা ভাবছি যে এমন কি হয়েছে জঙ্কুক আর ইউনোর মধ্যে যে তারা দুজন ফোনের মাধ্যমে তেকে নিয়ে এভাবে ঝগড়া করছে। সেটা জানার জন্য আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। জঙ্কুক ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য যখন কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে যায়, ওখানে ইউনোকে দেখা মাত্র প্রচুর পরিমাণে রাগ উঠে যায় জঙ্কুকের। অত্যন্ত অ্যাঙ্গারের সাথে জঙ্কুক চিৎকার করে ইউনোকে বলে, ইউ বাস্টার্ড, তোর এত বড় সাহস কি করে হয় আমার কেবিনে আমার অফিসে আসার? জঙ্কুক যখন রেগে গিয়ে ইউনোর সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, ঠিক তখনই জঙ্কুকের ম্যানেজার বলে ওঠে, স্যার শান্ত হন, কি করছেন কি আপনি? উনি তো ক্লায়েন্ট, ওনার সাথে তো আপনার মিটিং ফিক্সড করেছি আমি। কথাটি শোনা মাত্র জঙ্কুক প্রচুর পরিমাণে রেগে যায়। রেগে গিয়ে ম্যানেজারের দিকে অ্যাংরি লুকে তাকায়। হোয়াট? আপনি একটা বারের জন্য আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন নাই? স্যার আমি তো আপনাকে ফোন করে বলেছিলাম, আপনি তো বলেছেন আমার যেটা ভালো মনে হয়। শাট আপ! এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যান। জঙ্কুককে এভাবে রাখতে দেখে ম্যানেজার ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে সরে যায়। সঙ্গে সঙ্গে ইউনো বলে, আরে মিস্টার জীবন, আপনি এভাবে রাগ কেন করছেন? আমি তো আপনার কাছে একটা কেস নিয়ে এসেছি। আমি তো বলি নাই যে আপনার বউটাকে আমাকে দিয়ে দেন। ইউনোর কথা শোনা মাত্র জঙ্কুক আরো ক্ষেপে যায়। ইউনোর কাছে গিয়ে ওর কলারটা শক্ত করে চেপে ধরে বলে, তোর সাহস তো কম বড় না, তুই আমার বউয়ের কথা বলছিস? আরে মিস্টার জীবন শান্ত হন, এটা আপনার অফিস আর আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট। আপনি এত বড় একজন লয়ার, অফিসে ক্লায়েন্ট আসলে এভাবে ব্যবহার করেন? জঙ্কুক তার পার্সোনাল ম্যাটার নিয়ে অফিসে কোনো প্রকার কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছে না, তাই রাগটাকে কন্ট্রোল করে ইউনোর শার্টের কলারটা ছেড়ে দেয়। আমার সাথে লাগতে আসিস না, তুই ধ্বংস হয়ে যাবি। ভালোই ভালোই বলছি, চলে যায় এখান থেকে। আরে আপনার সাথে কে লাগতে এসেছে? আমি তো একটা কেস নিয়ে এসেছি। আমি শুনেছি আপনি কখনোই কোনো কেস হারেন নাই, তাই তো এত আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। প্লিজ আমাকে নিরাশ করবেন না। জঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইউনোর মুখের দিকে। সে বুঝতে পারছে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, তবে এই মুহূর্তে এই জায়গাতে কোনো প্রকার কোনো ঝামেলা চায় না। জঙ্কুক চুপচাপ গিয়ে নিজের চেয়ারে বসে পড়লো। ইউনো জঙ্কুকের একেবারে সামনাসামনি চেয়ারটাতে বসেছে। তো মিস্টার জীবন, আমার কেস হচ্ছে এইটা
যে আমি একটা মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসি আর মেয়েটাও আমাকে ভালোবাসে। তো হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিত ভাবে আমার আর আমার ভালোবাসার মানুষটার মাঝখানে একটা সাইকোর এন্ট্রি হয়েছে। সে জোর করে আমার প্রেমিকাকে বিয়ে করে তার বাসায় বন্দী করে রেখেছে। আর শুধু তাই না, তাকে প্রতিনিয়ত শারীরিক আর মানসিক ভাবে টর্চার করছে। আর শুধু তাই না, সাইকোটা আমার প্রেমিকা যেন আমার কাছে হেঁটে না আসতে পারে সে কারণে তার পায়ের নিচে সিগারেটের আগুন দিয়ে পড়ে দিয়েছে। প্রচুর পরিমাণে টর্চার করছে আমার ভালোবাসার মানুষটাকে। এখন আমি ওই সাইকোর নামে কেস করতে চাই, আর আমি চাই আমার কেসটা আপনি লড়েন আর আমার ভালোবাসার মানুষটা যেন মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসতে পারে, সেটার জন্য আমাকে সাহায্য করেন। জঙ্কুক প্রচুর পরিমাণে খেপে গেছে ইউনোর মুখে এই সমস্ত কথা শুনে, কিন্তু কিছুতেই এখানে কোনো প্রকার কোনো অ্যাকশন নেওয়া যাবে না, কারণ রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা ফিট করা আছে। যদি এই মুহূর্তে ক্যামেরা না থাকতো আর ওদেরকে রেকর্ড করা না হতো, তাহলে এখনই জঙ্কুক ইউনোর গলা টিপে মেরে ফেলতো। জঙ্কুক 1 মিনিট নীরব থেকে শান্ত মস্তিষ্কে ইউনোকে প্রশ্ন করে, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন মিস্টার ইউনো, আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসেন, সে আপনাকে এত ভালোবাসে, তো তার বিয়েটা কিভাবে হলো, আপনি কোথায় ছিলেন? জঙ্কুকের এই প্রশ্ন শুনে ইউনো একটু ঘাবড়ে যায়। আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম। দেশের বাইরে গিয়েছিলেন নাকি পালিয়ে গিয়েছিলেন? মিস্টার জিওন, ওটা একেবারে ভিন্ন একটা বিষয়, সেই বিষয়ে আমি আপনার সাথে কথাই বলতে চাই না। ওকে, আমার জানার দরকার নাই, তবে আপনার এই কেসটা আমি নিতে পারলাম না। কেন? কেসটা যদি আপনার প্রেমিকার বাবা মা কিংবা উনি নিজে করতো তাহলে একটা কথা ছিল, আপনি বিরহ প্রেমিক, আপনি এসে উল্টাপাল্টা কাহিনী বলবেন আর আমি আপনার কথা মতো কেস নিয়ে নিব, কিভাবে ভাবলেন? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, কিন্তু কি করবো বলেন, ওই সাইকোটা তো আমার প্রেমিকাকে আটকে রেখেছে। সাইকোটা প্রচুর পরিমাণে ভীতু, কিন্তু আমার প্রেমিকাকে আমার থেকে আটকে রেখেছে। যদি মুক্ত হয়ে যায়, যদি আমার কাছে চলে আসে, সেই কারণে তাকে বন্দী করে রেখেছে। সাইকো কোথাকার, একটা বার যদি আমার থেকে মুক্ত হতে পারতো তাহলে ডেফিনেটলি ওই সাইকোর নামে কেস করে দিত। জঙ্কুক তো প্রচুর পরিমাণে রেগে গেছে, কিন্তু এই মুহূর্তে এখানে কিছুই বলতে পারছে না। কনফিডেন্স থাকা ভালো কথা, কিন্তু ওভার কনফিডেন্স থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার প্রেমিকার বিয়ে হয়ে গেছে, তার সংসার আছে, আমার মনে হয় আপনার এইগুলোর মধ্যে না আসাটাই ভালো। একটা বিয়ে হয়েছে, 5টা বাচ্চা হলেও আমি ওর পেছন ছাড়বো না। এতই যখন ভালোবাসিস তাহলে হসপিটালের বেডে ফিরে চলে গিয়েছিলি কেন? কথাটি শোনা মাত্রই ইউনো চমকে যায়। ও, এর মানে হচ্ছে সম্পূর্ণ সত্যটা জানেন, আর সত্যটা জেনে বুঝে তেকে বিয়ে করেছেন, তের কাছে মহৎ সেজেছেন, তে যেন সারা জীবন আপনার পা চেটে আপনার সংসার করে সেই ব্যবস্থা করেছেন, তাই না? তোর যে কতটা চিফ মেন্টালিটি সেটা তো আমি সেই দিনই বুঝেছি, যেদিন আমি জানতে পেরেছি তোর মা হওয়ার চান্সেস মাত্র 10%। এটা জানার পর তুই বিয়ের আসর থেকে ফেলে পালিয়ে গিয়েছিলি। আর শুধুমাত্র পালিয়ে গিয়েছিস বললে ভুল হবে, তুই তো দেশ ছেড়ে দিয়েছিলি। এখন হঠাৎ করে আমার আর আমার স্ত্রীর মাঝখানে কেন ঢোকার চেষ্টা করছিস? হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি। হঠাৎ করে এইরকম একটা নিউজ আমি সহ্য করতে পারি নাই। তাছাড়া মা প্রচুর পরিমাণে প্রেশার দিচ্ছিল যেন বিয়েটা ভেঙে দেই। ওই মুহূর্তে মা বাবা আমাকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু যখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ততক্ষণে দেরি হয়ে গেছে। কিন্তু তে আমাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। দয়া করে আপনি আমার আর তের মাঝখান থেকে সরে যান। ওয়েট, আমার আর আমার ওয়াইফের মাঝখানে তুই আসছিস? তোদের মাঝখানে কখনোই আমি যাইনি। আর এই যে ভালোবাসা ভালোবাসা বলে লাফালাফি করছিস, তে যখন সত্যটা জানতে পারবে তুই কেন ওকে ছেড়ে চলে গিয়েছিলি, তোর দিকে ফিরেও তাকাবে না। এর মানে এখন পর্যন্ত তে কিছুই জানে না? না, কিছু জানে না। ও যে কখনো মা হতে পারবে না সেটা? মা হওয়ার প্রয়োজন নাই, আমি আমার বউকে নিয়ে একাই ভালো আছি। আপনি শুধু সেলফিশের মতো নিজেরটাই ভাবছেন। তে আপনাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে। ওটা সম্পূর্ণটাই তোর ভুল ধারণা, তে তোকে ভালোবাসে না। আমাকে যদি তে ভালোই না বাসতো তাহলে ওই দিন আমার কাছে ছুটে আসতো না। আপনি তো ওকে জোর করে নিয়ে আটকে রেখেছেন। যদি আমাকে ভালো না বাসে তাহলে ওকে কেন আটকে রেখেছেন? ওকে মুক্ত করে দেন। জানি এটা কখনোই করবেন না, কারণ আপনি ভয় পান। আপনি ভয় পান থেকে মুক্ত করে দিলে তে আমার কাছে চলে আসবে, সেটা আপনি সহ্য করতে পারছেন না। এত ভুল ধারণা নিয়ে বেঁচে থাকিস কি করে তুই? আমার বউকে আমি মুক্ত করে দিলেও তোর কাছে কখনোই যাবে না। তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক মিস্টার জিওন জঙ্কুক, তেকে মুক্ত করে দেন। যদি তে আপনার কাছে থেকে যায় তাহলে আমি কখনোই আপনাদের মাঝখানে আসবো না। আর যদি তে আমার কাছে চলে আসতে চায় তাহলে আপনি আমার আর তের মাঝখান থেকে সরে যাবেন। ইউনো চ্যালেঞ্জ ছড়ে দিয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক ইউনোর চোখের দিকে তাকিয়ে রাগি ফুলছিল। কি ব্যাপার মিস্টার জিওন, এত বড় একটা লয়ার হয়েছেন, একটা ছোট্ট চ্যালেঞ্জ, তাও আবার নিজের বউকে নিয়ে, সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না? নাকি ভয় পাচ্ছেন বউ আপনাকে রেখে পালিয়ে যাবে তার প্রেমিকের সাথে? জঙ্কুক একেবারে চুপ করে আছে। ইউনো একটু হেসে জঙ্কুককে বলে, তে আপনার বিয়ে করা বউ আপনার সাথে আপনার বাড়িতে থাকে, একসাথে থাকেন, তারপরেও আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো সাহস পাচ্ছেন না। কারণ মিস্টার জিওন জঙ্কুক জীবনের প্রথম কোনো চ্যালেঞ্জ হেরে যাবে আর সে ভয়ে অ্যাকসেপ্ট করছে না। অ্যাকসেপ্ট করলাম, তোর চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম, তবে তোর ধারণাটা ভুল। তে কখনোই তোর কাছে ফিরে যাবে না। ধন্যবাদ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য। তবে একটা অনুরোধ, তে যে কখনো মা হতে পারবে না সেটা তার সামনে প্রকাশ করে তাকে দুর্বল করে নিজের কাছে রাখতে চাইবেন না। আমাকে কি তুই তোর নিজের মতো চিফ মেন্টালিটির মনে করিস? ও কথা বলার হলে অনেক আগেই বলে দিতাম। ওটা আমার প্রবলেম, আমি তের সাথে কথা বলে সমস্তটা সমাধান করে নেব। তবে আপনি কিন্তু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন, মনে রাখবেন। কথাটি বলে ইউনো ওখান থেকে চলে যায় আর জঙ্কুক চেয়ারে বসে থাকে। পকেট থেকে ফোন বের করে তের ছবির দিকে তাকিয়ে জঙ্কুক বলে, জান পাখি, তোমার পর কখনো কোনো দিন কোনো কেস হারে নাই, না কখনো কারোর সাথে চ্যালেঞ্জ করে হেরেছে। তুমি চিন্তা করো না জান, আমি মরে যাব তারপরেও এই চ্যালেঞ্জ হারবো না। জেদের বসে জোর করে তোমাকে আমি বিয়ে করেছি জান। ইচ্ছা তো ছিল তোমাকে টর্চার করার, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার প্রেমে পড়ে গিয়েছি। প্রয়োজনে আমি তোমাকে নিজের কাছে আটকে রাখার জন্য এইরকম পরিস্থিতি দাঁড় করাবো যে তুমি যেতে চেয়েও যেতে পারবে না। তোমাকে আমি পুরোপুরি মুক্ত করে দেবো জান, কিন্তু তুমি উড়বে শুধু এই জীবন জঙ্কুকের আকাশে।
অফিস শেষ করে জঙ্কুক বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। জঙ্কুক যখনই মেন ডোর দিয়ে ঢোকে হঠাৎ করে হাসির শব্দ শুনতে পেয়ে জঙ্কুক দাঁড়িয়ে পড়ে। লিভিং রুমের দিকে তাকিয়ে দেখে জিমিন আর তে টিভিতে ফানি ভিডিও দেখছে আর হাসাহাসি করছে। তে মন খুলে হাসছে। জঙ্কুকের মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আরেম সিঁড়ি দিয়ে নিচে নামছিল। জঙ্কুককে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরেম বলে, কি ব্যাপার জঙ্কুক, অফিস থেকে এসে এখানে কেন দাঁড়িয়ে আছো? রুমে যাও, ফ্রেশ হয়ে আসো। কথাটি শোনার সঙ্গে সঙ্গে তে পেছন দিকে তাকিয়ে দেখে জঙ্কুক অফিস থেকে চলে এসেছে। তে জঙ্কুককে দেখা মাত্র একেবারে চুপ হয়ে যায়। সেদিন আরেম জঙ্কুককে অনেক বকাবকি করেছিল। তারপর থেকে জঙ্কুক তার বাবার সাথে কথা বলে না। আসলে তের সাথে তার ডিভোর্সের কথাটা জঙ্কুক হজম করতে পারে নাই। আরেমকে পাশ কাটিয়ে জঙ্কুক সিঁড়ি পেয়ে নিজের রুমে যাচ্ছিল। আরেম ওভাবে ওখানে দাঁড়িয়েছিল। জঙ্কুককে সিঁড়ি পেয়ে উপরে উঠতে দেখে তে দৌড়ে লিভিং রুম থেকে জঙ্কুকের পেছনে ছুটতে থাকে। থেকে এভাবে জঙ্কুকের পেছনে ছুটে যেতে দেখে আরেম ওখানে দাঁড়িয়ে হাসতে থাকে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে হাসছো কেন? জিনের কথাটি শোনা মাত্রই আরেম জঙ্কুক আর তের দিকে ইশারা করে বলে, জিন, দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড, কিভাবে দৌড়ে যাচ্ছে স্বামীর পিছনে। ওকে দেখে কেউ বিশ্বাস করবে যে কিছুদিন আগে ওর বর ওর পা সিগারেট দিয়ে পড়ে দিয়েছিল? তাই তো ভাবছি আজকে আবার জঙ্কুকের জন্য জঙ্কুকের পছন্দের খাবার রান্নাও করেছে। মেয়েটার তো কোনো দোষ নেই, সব দোষ তোমার সাইকো ছেলেটার। যে জিনিসটা আমি ভালোবাসা দিয়ে আদায় করতে পারবো সেখানে রাগারাগি মারামারি করার কি দরকার? জঙ্কুক লক্ষ্য করেছে তাকে দেখা মাত্রই তে তার পেছন পেছন দৌড়ে রুমে আসছে। কিন্তু জঙ্কুক সবটা দেখেও না দেখার ভান করে যাচ্ছে। জঙ্কুক রুমে ঢুকেই হাতের ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে মারে। তে সঙ্গে সঙ্গে সোফা থেকে ব্যাগটা নিয়ে জায়গা মতো রেখে দেয়। জঙ্কুকের তো ভীষণ ইচ্ছা করছে থেকে জড়িয়ে ধরে তে শরীরের স্মেল নিতে, থেকে কিস করতে, আদর করতে, কিন্তু ইউনুর সাথে চ্যালেঞ্জ করার কারণে জঙ্কুক ইচ্ছা করে করছে না। জঙ্কুক চাইছে তে নিচে থেকে তার কাছে আসুক। জঙ্কুক তো তের উপর প্রচুর পরিমাণে আসক্ত। এই মুহূর্তে জঙ্কুক ভেতর ভেতর নিজের সাথে লড়াই করছে নিজেকে কন্ট্রোল করার জন্য। জঙ্কুক শরীর থেকে কাপড় খুলে এদিক ওদিক ছুটছিল আর তে নীরবে সবটা করিয়ে জায়গা মতো রাখছিল। প্রতিদিন অফিস থেকে এসে জঙ্কুক নিজের জিনিস নিজে জায়গা মতো রাখে, কিন্তু আজকে পুরোপুরি উল্টো। কিন্তু তে কোনো প্রকার কোনো প্রশ্নই করছে না। জঙ্কুক অফিস থেকে এসে প্রতিদিনই শাওয়ার নেয়। তাই জঙ্কুকের জন্য তে কাবার্ড খুলে একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো। জঙ্কুক কোনো কথা বলছে না। তে কি করছে সে দেখছে আর চোখে, আর তেও কোনো কথা বলছে না। সারাদিন জঙ্কুক একটা বারের জন্য মোবাইল ওপেন করে রুমের মধ্যে তে কি করেছে কিছুই দেখে নাই। তে কুক দুজনেই শান্ত, কেউ কারোর সাথে কথা বলছিল না। হঠাৎ করে নীরবতার মাঝখানে তের ফোনটা বেজে ওঠে। তে চমকে যায়। জঙ্কুক আর চোখে তাকায় ফোনের দিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে ইউনো ফোন করেছে। তে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে। একবার ফোনের দিকে তাকাচ্ছে, একবার জঙ্কুকের দিকে তাকাচ্ছে। জঙ্কুকের প্রচুর পরিমাণে রাগ উঠে গেছে এই মুহূর্তে। অতিরিক্ত রাগের কারণে নিজের লোয়ার লিপস নিজেই পাট করে দেয়, যেটার কারণে ঠোঁট ফেটে একটু রক্ত বের হয়ে যায়। জঙ্কুকের ঠোঁটের এই অবস্থা দেখে তে আরো ভয় পেয়ে যায়। জঙ্কুক আর এক সেকেন্ড ওখানে দাঁড়ায় না। খাটের বক্সের টয়ের থেকে একটা সিগারেটের প্যাকেট হাতে নিয়ে জঙ্কুক ব্যালকনিতে চলে যায়। ফোনটা আবারও বেজে উঠেছে, কিন্তু তের সেই ফোনের দিকে কোনো প্রকার কোনো লক্ষ্যই নাই। সে তো তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। জঙ্কুক কি করছে? ব্যালকনির দিকে তাকিয়ে স্পষ্টই তে দেখতে পাচ্ছে জঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে, কিন্তু ঠোঁট ফেটে যে একটু রক্ত বের হয়ে এসেছে সেই দিকে জঙ্কুকের কোনো খেয়ালই নাই। এইদিকে বিছানার উপরে ফোনটা বেজে যাচ্ছে। এই ফোনটার উপরে এখন তের প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল। ফোনটা যদি না আসতো জঙ্কুক তো ঠোঁট বাইট করতো না আর এভাবে রক্ত পড়তো না। অতিরিক্ত রাগের কারণে তে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে ছুঁড়ে মারলো ফ্লোরে। সঙ্গে সঙ্গে মোবাইলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। জোরে শব্দ হওয়ার কারণে জঙ্কুক রুমের দিকে তাকিয়ে দেখে তের মোবাইলের ডেড বডি ফ্লোরে পড়ে আছে। এই সিনটা দেখা মাত্রই আপনা আপনি জঙ্কুকের ঠোঁটে একটা হাসি চলে আসে। তারপরেও জঙ্কুক রুমে আসে না, ওখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। 10 মিনিট পার হয়ে গেছে, ফোন ভেঙে তে বিছানার কোনায় বসে আছে, কিন্তু জঙ্কুক রুমে আসে নাই। এই মুহূর্তে তের প্রচুর পরিমাণে অস্বস্তি লাগছিল। এই জঙ্কুকের সাথে তো সে পরিচিত না, জঙ্কুককে কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। কি হয়েছে কি ওনার? এভাবে চুপ করে কেন আছে? চুপ করে না থেকে আমার সাথে একটা ঝগড়াই করুক, রাগই দেখাক। এই রকম চুপচাপ সাইকোকে মানায় না। রাগের মাথায় ঠোঁটটা কামড়ে ছিঁড়ে ফেলেছে। এখন আমি যে ওনার জন্য এত কষ্ট করে স্পাইসি চিকেন রান্না করলাম, ওটা কিভাবে খাবে? ঠোঁট চলবে তো। কথাগুলো ভাবতে ভাবতে তে গুটি গুটি পায়ে জঙ্কুকের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে, ডিনারের সময় হয়ে যাচ্ছে তো, শাওয়ারটা নিয়ে নেন। তের কণ্ঠ শোনা মাত্রই জঙ্কুক নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। ইউনোর সাথে চ্যালেঞ্জ নিয়েছে, তের সাথে কোনো প্রকার কোনো জোরাজুরি করবে না, প্রয়োজনের বাইরে কথাও বলবে না। তাই তো সারাদিন থেকে ফোন করে নাই, তের সাথে কথা বলে নাই। কিন্তু তে তো পারতো তাকে একটা ফোন করতে। কি ব্যাপার, কথা কেন বলছেন না? আপনি এত চুপচাপ কেন? হঠাৎ করে জঙ্কুক পেছনে ফিরে তের মুখের দিকে তাকিয়ে বলে, আমার সাথে এক ওয়াশরুমে গোসল করবে তে। জঙ্কুক যে হঠাৎ করে এই টাইমে এইরকম কিছু বলবে সেটাতে কল্পনাতেও ভাবে নাই। চুপ করে কেন আছো? তোমার ইচ্ছা না হলে সরাসরি বলে দিতে পারো। তে তো একেবারে আশ্চর্য জঙ্কুকের এই সমস্ত কথা শুনে। কি বলবে কিছু বুঝতে পারছে না। হ্যাঁ বললে কি হবে আর না বললে কি হবে, দুইটাই ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জঙ্কুক তাকিয়ে আছে, তে কি থেকে কি বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে কি কথা কি বলে ফেললো। পানি তো ঠান্ডা। তের কথাটি শোনা মাত্রই জঙ্কুক খপ করে তেকে কোলে তুলে ফেলে। তে মুখের দিকে তাকিয়ে বলে, ওয়াটার হিটার আছে তো ওয়াশরুমে, আর তাছাড়া যেখানে তুমি যাবে সেই জায়গা এমনিতেই গরম হয়ে যাবে, আর তোমার ছোঁয়া পেলে পানি এমনিতেই গরম হয়ে যাবে। জান পাখি। জঙ্কুক লক্ষ্য করে তেকে সে কোলে নিয়েছে, কিন্তু তে কোনো প্রকার কোনো আপত্তি জানাচ্ছে না। চুপচাপ জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে তার কোলের মধ্যে বসেছিল। জঙ্কুক বেশ কিছু সময় তেকে কোলে করে বেলকনিতে দাঁড়িয়ে থাকে, কারণ জঙ্কুক তের মনের ভাষাটা পড়ার চেষ্টা করছিল। তেকে কোনো আপত্তি আছে তার সাথে শাওয়ার নিতে, কিন্তু না, তে কোনো প্রকার কোনো আপত্তি জানাচ্ছে না। উল্টো জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে জঙ্কুকের কাঁধে মাথা ছেড়ে দিয়েছে। জঙ্কুক দেরি না করে তেকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তেকে ইশারা করে শাওয়ারটা অন করতে বলে। তেও বাধ্য স্ত্রীর মতো শাওয়ার অন করে দেয়। তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে পুরোপুরি হিপনোটাইজ হয়ে গেছে। জঙ্কুক যেটাই বলছিল তে ওটাই করছিল। জঙ্কুক আর তের শরীরে শাওয়ার থেকে পানি পড়তে স্টার্ট করে। তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে জঙ্কুকের ঠোঁটের কোনায় রক্ত শুকিয়ে লেগে আছে। তে
নিজের অজান্তে আঙুল দিয়ে রক্তটা টাচ করতে যাবে তার আগে জঙ্কুক তার মাথাটা একটু সরিয়ে ফেলে। কি হলো? হাত দিয়ে স্পর্শ করো না জান, ব্যথা লাগে। কথাটি বলেই জঙ্কুক নিজের জিভটা বের করে নিজের ঠোঁটটা নিজে চেটে নিল। জঙ্কুক অত্যন্ত চালাকির সাথে তাকে বোঝানোর চেষ্টা করছিল হাত দিয়ে স্পর্শ না করে টাং দিয়ে লিক করতে। তে হা করে তাকিয়ে আছে জঙ্কুকের ঠোঁটের দিকে। মাথার উপরে দুজনেরই ঝর্ণার পানি পড়ছে, একেবারে ভিজে একাকার হয়ে গেছে তেকু। জঙ্কুক আর চান্স হারাতে চায় না, অনেক সময় হয়ে গেছে তাকে কোলে বসিয়ে রেখেছে, প্রচুর পরিমাণে হট ফিল হচ্ছে। এই মুহূর্তে থেকে গভীরভাবে কাছে চায় তার, কিন্তু জোর করে না, সম্পূর্ণটাতে যেন তের সম্মতি থাকে। জঙ্কুক এটাই এক্সপেক্ট করে। জঙ্কুক আরেকটু শক্ত ভাবে নিজের বুকের সাথে তেকে মিশিয়ে ফেললো। তারপরে হঠাৎ করে ঠোঁট জোড়া নিয়ে রাখে তের ঠোঁটের উপরে, কিন্তু কিস করছিল না, শুধু ঠোঁট দিয়ে ঠোঁট ছুঁয়ে রেখেছিল। ঝর্ণার পানি দুজনেরই গাল বেয়ে ঠোঁট ঘুরিয়ে নিচে পড়ছিল। হঠাৎ করে তে তার ঠোঁট দুটো ফাঁক করে দেয়। জঙ্কুকের ঠোঁটে যেখানে রক্ত বেঁচেছিল ঠিক ওই জায়গাতে তে তার টাং দিয়ে লিক করতে স্টার্ট করে। সঙ্গে সঙ্গে জঙ্কুক তের ঠোঁটে কিস করতে স্টার্ট করে, কিন্তু খুব সফট ভাবে জঙ্কুকের আঘাত পাওয়া জায়গাটাতে কিস করছিল, লিক করছিল। কিন্তু জঙ্কুক তের ঠোঁটে খুব অ্যাগ্রেসিভ ভাবে কিস করছিল। জঙ্কুক প্রচুর পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে তেকে কিস করছিল। জঙ্কুকের ঠোঁটটা যে ফেটে গেছে সেদিকে তার কোনো খেয়ালই নাই, আর তেও জঙ্কুকের তালে তাল মিলিয়ে জঙ্কুকে কিস ব্যাক করছিল। এভাবে অনেক সময় দুজন দুজনকে কিস করে। কিস করার এক পর্যায়ে জঙ্কুক তেকে আস্তে করে কোল থেকে নামিয়ে দেয়, তবে তে ফ্লোরে পা না রেখে জঙ্কুকের পায়ের উপরে পা রাখে। কিন্তু এখন পর্যন্ত দুজন দুজনের ঠোঁট ছাড়া নাই। জঙ্কুকের পায়ে ভর দিয়ে উঁচু হয়ে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে তে জঙ্কুকের ঠোঁটে কিস করছে। হঠাৎ করে কিস ব্রেক করে জঙ্কুক থেকে ঘুরিয়ে দাঁড় করায়। জঙ্কুক থেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে তার হাত দুটো নিয়ে রাখে তার বুকের উপরে। তে এখনো চোখ বন্ধ করে আছে। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে বলে, চান পাখি চোখটা খোলো, সামনে দেখো। কথাটি বলেই জঙ্কুক তের কানে লতিতে একটা কিস করে দেয়, তারপর টান দিয়ে তের কান লিক করতে থাকে। জঙ্কুকের হাত তের শরীর টাচ করতে ব্যস্ত, আর জঙ্কুকের ঠোঁট তের গলা আর কান লিক করতে আর কিস করতে ব্যস্ত। কিন্তু জঙ্কুকের চোখ দুটো একটা জায়গায় একেবারে স্থির হয়ে আছে। ওয়াশরুমের দেয়ালে যে আয়না ছিল ওই আয়নার মাধ্যমে জঙ্কুক তেকেই দেখছে। জঙ্কুক ইচ্ছা করে তেকে টিস করছে, কারণ তে প্রচুর পরিমাণে হট ফিল করছে। জঙ্কুকের টাচে, জঙ্কুকের আদরে তে এইরকম হট ফেস আর হট এক্সপ্রেশন জঙ্কুকের দেখতে ভীষণ ভালো লাগছিল। তে এখনও চোখ বন্ধ করে জঙ্কুকের টাচ আর জঙ্কুককে ফিল করতে ব্যস্ত। জঙ্কুকের টাচে সে পুরোপুরি পাগল হয়ে যাচ্ছে। এর আগেও অনেকবার ইন্টিমেট হয়েছে, বাট এইরকম ভাবে কখনোই জঙ্কুকের টাচ সে ফিল করে নাই। বিয়ের পরে প্রথমবার জঙ্কুকের সাথে তার ওয়াশরুম থেকে রোম্যান্স স্টার্ট হয়, তবে সেই দিনের অনুভূতি আর সেই দিনের তে আর আজকের অনুভূতির সাথে আজকের তে একেবারে ভিন্ন। জঙ্কুক তো পেছন দিক দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তের গলায় আর ঘাড়ে একের পর এক কিস করেই যাচ্ছে। জঙ্কুকের আদর, জঙ্কুকের টাচ তেকে প্রচুর পরিমাণে প্লেজার দিচ্ছিল। তে তো মুখ দিয়ে শব্দ করতে চাচ্ছিল, কিন্তু লজ্জায় আর ভয় করতে পারছিল না। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে দেখে তে নিজের ঠোঁট নিজেই বাইট করছে। তে নিজের ঠোঁট নিজে বাইট করছে, এটা দেখেই জঙ্কুক প্রচুর পরিমাণে হট ফিল করে, আর নিজের মধ্যকার উত্তেজনাটা সামলাতে না পেরে তে শরীরে হার্ড ভাবে টাচ করতে স্টার্ট করে, আর সাথে সাথে তে মুখ দিয়ে শব্দ করতে স্টার্ট করে। তে যতই শব্দ করছিল জঙ্কুক ততই হার্ড হচ্ছিল তের উপরে। জান পাখি, আমার টাচ তোমার ভালো লাগে? তে কোনো উত্তর দিচ্ছে না। কি উত্তর দেবে সে? চুপ করে নিজের ঠোঁট নিজেই কামড়াচ্ছে। জঙ্কুক আবারও আয়নায় তের মুখের দিকে তাকিয়ে আবারও হার্ড ভাবে তের শরীর টাচ করে। এবার তে তার দু হাত নিয়ে জঙ্কুকের হাতের উপরে রাখে। জঙ্কুকের এত হার্ড ভাবে টাচ করা ভেজা শরীরে তে সহ্য করতে পারছে না। জর্জেটের ব্লাউজ, জর্জেটের শাড়ি, তার উপর ভেজা শরীর। জঙ্কুকের এভাবে জোরে জোরে চেপে ধরাতে শাড়ির কাপড়ের সাথে তে শরীরে সফট নরম চামড়া খসা খাচ্ছিল, যে কারণে জঙ্কুকের চাপ সহ্য করতে না পেরে তে জঙ্কুকের হাতে হাত রাখে। এরকম ভাবে হাত ধরে ফেলাতে জঙ্কুক একেবারে স্তব্ধ হয়ে আয়নার দিকে তাকিয়ে তেকেই দেখছে। এর চোখ এখনো বন্ধ। জঙ্কুক থেকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি আমার হাত কেন ধরে ফেলেছ? আমার টাচ তোমার ভালো লাগে না? আমি টাচ করেছি দেখে তুমি বিরক্ত হচ্ছ? জঙ্কুকের কাজে কেউ বাধা দিলে জঙ্কুক প্রচুর পরিমাণে রেগে যায়, আর এখন তো সে সিরিয়াস মোডে আছে, রোমান্টিক মোডে আছে, তাকে থামালে সে তো রাখবেই। জঙ্কুক দাঁতে দাঁত চেপে কথাটি বলে। অনেকদিন পরে জঙ্কুকের এইরকম অ্যাংরি টোন শুনে তে কিছুটা ঘাবড়ে যায়, তাড়াতাড়ি করে চোখ মেলে তাকায়। ভয়ে জঙ্কুকের হাতের উপর থেকে নিজের হাত দুটো নামিয়ে নেয়। সামনের দিকে দৃষ্টি যেতেই তে দেখতে পায় আয়নাতে দুজনকেই দেখা যাচ্ছে, আর জঙ্কুক ওর দিকেই
অ্যাংরি লুকে তাকিয়ে আছে। জঙ্কুকের চোখে চোখ পড়তেই তে দেখতে পায় জঙ্কুকের চোখ দুটো পুরোপুরি লাল হয়ে আছে। তে ভয় পেয়ে মাথাটা নিচ থেকে নামিয়ে নেয়। জঙ্কুক তেকে ফ্লোরের দিকে তাকাতে দেখে মাথাটা নিচু করে তার কানের কাছে আবারও আনে। তার কানের সাথে ঠোঁট টাচ করতে করতে জঙ্কুক বলে, কি ব্যাপার জান, কথা বলছো না কেন? আমার টাচে তুমি বিরক্ত হও? তে একেবারে চুপ করে আছে, কোনো কথারই কোনো উত্তর দিতে পারছে না। জঙ্কুক হেঁপে গিয়ে বাম হাত দিয়ে তের থুতনিটা ধরে জঙ্কুকের ডান পাশের ঘাড়ের উপরে রাখে, যার কারণে তের মুখটা উঁচু হয়ে যায় আর শাওরের পানি সরাসরি ভাবে তের মুখেই পড়তে থাকে। জঙ্কুক তের বাম পাশের গালের সাথে নিজের ঠোঁট ছুঁয়ে অ্যাংরি টোনে বলে, জান পাখি, তুমি খুব ভালো করেই জানো জান, আমার কথার উত্তর না পেলে আমার মেজাজ খারাপ হয়। তুমি কি চাও জান, এখন আমি তোমাকে টর্চার করি? জঙ্কুক কথাটি বলতে বলতে আবারও আগের মতো তের শরীরে হার্ট ভাবে টাচ করছে আর শাওয়ার থেকে তের মুখে পড়া পানিগুলো লিক করছিল। তে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে কাঁপা কাঁপা ঠোঁটে জঙ্কুককে উত্তর দেয়, আউ, শাড়িটা জর্জেটের, আমার লাগছে। সঙ্গে সঙ্গে জঙ্কুক তার হাতটা সরিয়ে ফেলে। হঠাৎ করে জঙ্কুক একেবারে শান্ত হয়ে যায়। জঙ্কুক তো চায় তের সাথে একটা নর্মাল সম্পর্ক, নর্মাল সংসার, তাই তো জঙ্কুক নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং ট্রিটমেন্টও নিচ্ছে। কিন্তু হঠাৎ করে জঙ্কুকের এই রকম মেজাজটা কেন খারাপ হয়ে গিয়েছে তার পেছনেও কারণ আছে। অফিস থেকে যখন জঙ্কুক বাসায় ফিরেছে তখন জঙ্কুক নর্মাল ছিল, কিন্তু জঙ্কুক যখন তেকে ইগনোর করে দিয়ে ব্যালকনিতে চলে যায় আর সিগারেট ধরায় তখনই হঠাৎ করে জঙ্কুকের ফোনে একটা এসএমএস আসে। জঙ্কুক যখনই ফোনটা হাতে নিয়ে এসএমএস চেক করে দেখতে পায় ইউনো একটা মেসেজ পাঠিয়েছে, যেটাতে ইউনো লিখেছে জঙ্কুক তার কথা রাখছে না, জঙ্কুক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে কিন্তু তারপরও তেকে ফোন দিচ্ছে না, জঙ্কুককে লুজার বলছে। আর জঙ্কুক লুজার না ওটা প্রুফ করার জন্য জঙ্কুকের রুমে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে ওটার পাসওয়ার্ড চাচ্ছে। সে দেখতে চায় তে কি সত্যি ফোন পেয়েছে নাকি জঙ্কুক তাকে ফোন দেয় নাই। এটা দেখার পর জঙ্কুকের প্রচুর পরিমাণে মেজাজ খারাপ হয়। ইউনোর সাহস দেখে জঙ্কুকের মেজাজটা বিগড়ে যাচ্ছে। তে জঙ্কুকের বিয়ে করা বউ জঙ্কুকের একান্তই ব্যক্তিগত প্রপার্টি, যেটা শুধুমাত্র দেখার অধিকার জঙ্কুকেরই আছে। সেখানে ইউনোর কত বড় সাহস জঙ্কুকের রুমের সিসিটিভি ক্যামেরাতে যে পাসওয়ার্ড আছে সেটাও চাচ্ছে। এটার মানে হচ্ছে নিজের একান্তই বিয়ে করা বউ, নিজের একান্তই ব্যক্তিগত প্রপার্টিটা আরেকজনের হাতে তুলে দেওয়া। জঙ্কুক নিজের রাগটা কন্ট্রোল করতে পারছিল না, সে কারণে তের সাথে ইচ্ছা করে গোসল করতে চাচ্ছিল, ইচ্ছা করে তের সাথে রোম্যান্স করে তের মধ্যে ডুবে গিয়ে ইউনোর মেসেজের কথাটা একটু ভুলে থাকতে চাচ্ছিল। জঙ্কুকের তো 2 মিনিটের ব্যাপার ইউনোকে একটা শিক্ষা দেওয়া, কিন্তু সে এভাবে ইউনোকে শিক্ষা দিতে চায় না। কারণ কিছুদিন ধরে জঙ্কুক লক্ষ্য করছে তে তার সাথে পুরোপুরি নর্মাল ব্যবহার করে। 8-10টা স্বামী স্ত্রী যেরকম ভাবে থাকে তারাও সেরকম ভাবেই থাকে। তের ব্যবহার একেবারে নর্মাল, তাই তো জঙ্কুক এই মুহূর্তে এইরকম কিছু করতে চায় না যেটার কারণে তে আগের মতো হয়ে যাক, তার সাথে খারাপ ব্যবহার করুক, তাকে ইগনোর করুক, মিসবিহেভ করুক। তাই জঙ্কুক ইচ্ছা করে ইউনোর কোনো ব্যবস্থা করছে না, তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। জঙ্কুক চাচ্ছে তে ভালোবেসে তার সাথে থেকে যাবে আর তে নিজে থেকে ইউনোকে তাদের জীবন থেকে চলে যেতে বলবে। I'm sorry জান পাখি, আমি বুঝতে পারি নাই, তোমার খুব লেগেছে। কথাটি বলতে বলতে জঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে ফেলে আর শাড়ির আঁচল সরিয়ে এক এক করে ব্লাউজের সবগুলো বোতাম খুলে থেকে চেক করতে শুরু করে কোথাও ব্যথা পেয়েছে নাকি। তে তো হা করে তাকিয়ে আছে জঙ্কুকের মুখের দিকে, কিন্তু জঙ্কুক একেবারে নর্মাল। সে যে এইরকম ভাবে থেকে আনড্রেস করে সামনে দাঁড়িয়ে চেক করছে সেটার দিকে তার কোনো খেয়ালই নাই। জঙ্কুক হাত দিয়ে খুব সফট ভাবে টাচ করে চেক করছিল, তে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। তে প্রচুর পরিমাণে হট হয়ে গেছে। এই মুহূর্তে জঙ্কুককে তার গভীর ভাবে চাই, গভীর ভাবে জঙ্কুকের আদর চাই, কিন্তু জঙ্কুকের ওই দিকে কোনো লক্ষ্যই নাই। জঙ্কুক শুধু ভাবছে তে কি তার সাথে রাগ করবে, আগের মতো মিসবিহেভ করবে, আগের মতো তার কেয়ার করবে না, তার সাথে কথা বলবে না। এই জিনিসটাই জঙ্কুকের মাথায় ঘুরছিল। ইউনো কি তেকে তার কাছ থেকে কেড়ে নিতে সক্ষম হবে? এই সব জিনিস জঙ্কুকের মাথায় প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করছিল, যেটার কারণে তার মধ্যকার রোম্যান্সগুলো কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছে। জঙ্কুক তাড়াতাড়ি করে শাওয়ারের ট্যাপটা বন্ধ করে দেয়। ড্রয়ার থেকে 2টা টাওয়াল নিয়ে এসে একটা দিয়ে তের শরীর ভালোভাবে পেঁচায় আর একটা দিয়ে তের মাথার চুল ভালোভাবে মুছে দেয়। জঙ্কুকের ভীষণ খারাপ লাগছিল, কারণ তের সেন্সিটিভ পার্টগুলোতে ছোপ ছোপ রক্ত জমাট হয়ে গেছে। আই এম সরি জান, আই এম ভেরি ভেরি সরি। বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই, আমার খেয়াল ছিল না। বিশ্বাস করো জান, আমি ইচ্ছা করে কিছুই করি নাই। আই প্রমিস জান, আমার দ্বারা আর কখনো এরকম ভুল হবেই না, আমি আর কখনো করব না।
অন্তত পক্ষে ততদিন যতদিন না পর্যন্ত তুমি নিজে থেকে তোমার ব্লাউজের হুকগুলো আমার জন্য ওপেন করবে, ততদিন পর্যন্ত আমি এখানে টাচ করব না। প্লিজ জান, তুমি রাগ করো না আমার সাথে, আমি ইচ্ছা করে করি নাই।